আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ভয়েস অফ হিউম্যানিটি অ্যান্ড জাস্টিসের পক্ষ থেকে। আজ ভয়েস অফ হিউম্যানিটি অ্যান্ড জাস্টিসের পক্ষ থেকে আমরা যেই বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে বেকার সমস্যা এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি। আমাদের এই অনুষ্ঠানে অতিথি আলোচক হিসেবে আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব শাহাদাত হুসাইন, পিএইচডি রিসার্চার ইন এডুকেশন মালয়েশিয়া, স্পেশালিস্ট ইন রিলিজিয়াস স্টাডিজ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই লাইভ অনুষ্ঠানে। আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন জনাব মোহাম্মদ আব্দুর রহিম খন্দকার, ইসলামিক ব্যাংকার বাংলাদেশ এবং চেয়ারম্যান বেস্ট বাংলা গ্রুপ। আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই লাইভ অনুষ্ঠানে। দর্শক শ্রোতা যারা যেখান থেকে আমাদের আজকের এই অনুষ্ঠানটি দেখছেন, আশা করি আপনাদের এই অনুষ্ঠানটি ভালো লাগবে এবং আপনারা আপনাদের মতামত জানাতে আমাদের পেজ ফলো করুন এবং পেজে আপনাদের কমেন্ট করুন। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে। জনাব শাহাদাত হুসাইন, আপনি বিষয়টি জানেন, বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমান বেকারত্ব যে সমস্যা সেটি একটি বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে এবং এটি শুধু বাংলাদেশের সমস্যা নয়, এটি সমগ্র বিশ্বের সমস্যা। এখন আমরা যেহেতু বাংলাদেশের নাগরিক, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখব কিভাবে আমাদের এই বেকার সমস্যা দূর করা সম্ভব হয়। আপনার কাছে আমি জানতে চাই, বর্তমান বাংলাদেশের কর্মসংস্থানের যে সামগ্রিক চিত্র, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে হাই এডুকেটেড যারা রয়েছেন তাদের বেকারত্বের সমস্যা দেখা যাচ্ছে। অন্যদিক থেকে যদি আমরা দেখি অর্ধশিক্ষিত যারা রয়েছেন তাদের ক্ষেত্রে অনেক বেকার সমস্যা রয়েছে এবং আমরা যদি আরও দেখি যারা কম শিক্ষিত বা একেবারেই শিক্ষিত নয় তাদের মধ্যেও কিন্তু কিছু বেকার সমস্যা রয়ে গেছে। এখন আমরা যদি এগুলোকে ক্যাটাগরাইজ করি যে যারা বেশি শিক্ষিত বা অর্ধশিক্ষিত বা কম শিক্ষিত তাদের কোন জেনারেশনের জন্য বা কোন লোকদের জন্য কি কি কর্মসংস্থান হতে পারে, আমাদের এই আলোচনার মাধ্যমে আমরা আশা করি এই বিষয়টি ফুটিয়ে তুলব এবং সরকারের আশা করি এর প্রতি একটি খুব নজরদারি বাড়বে যেন বাংলাদেশে বেকারত্বের সমস্যা অনেক অংশে দূর করা সম্ভব হয়। এখন আপনার কাছে আমি যে বিষয়টি জানতে চেয়েছিলাম, এই সামগ্রিক চিত্র, বাংলাদেশের যে কর্মসংস্থানের সামগ্রিক চিত্র বা কিভাবে এটাকে বৃদ্ধি করা যায় এই সম্পর্কে আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ হুসাইন আহমেদ। আপনি বর্তমানে সমসাময়িক যে বিষয়গুলির মধ্যে অন্যতম একটি বিষয় সেটা হচ্ছে বেকারত্বের সমস্যা, কর্মসংস্থানের সমস্যা এবং এটা কিভাবে সম্প্রসারণ করা যায় একটি সমসাময়িক ইস্যু। শুধু এটা বাংলাদেশ কেন্দ্রিক ইস্যু হিসাবে আমি এটা সাব্যস্ত করব না, বরং এটি ওয়ার্ল্ড ওয়াইড একটি সমস্যা বলে আমি মনে করি। তবে বিশ্বের সাথে তাল মিলিয়ে যদি অর্থনীতি উন্নয়ন এবং কর্মসংস্থানের বৃদ্ধি আমরা করতে চাই তাহলে একটা প্রাগম্যাটিক একটা সিস্টেমে আমরা আসতে হবে। আর প্রাগম্যাটিক সিস্টেমের মধ্যে আমি মূলত তিনটি বিষয়কে মৌলিক হিসেবে ধরে রাখি। সেই তিনটি মৌলিক বিষয়ের উপরে যদি বাংলাদেশ গভর্নমেন্ট এবং হাই এডুকেটেড সোসাইটি খুব বেশি করে ফোকাস করে, তবে এই সমস্যার সমাধানের একটি উপায় আমরা পাবো বলে আমরা মনে করি। তার মধ্যে আপনি যে বিষয়টা নিয়ে আসছেন শিক্ষাঙ্গনের যে বিষয়টা, যে বাংলাদেশে অনেক হাই এডুকেটেড শিক্ষিত সমাজ রয়ে আছে, যারা হাই এডুকেটেড বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করার পরেও তারা কেন এত বেকারত্ব ভুগছে। অ্যাকচুয়ালি মূল পয়েন্ট হচ্ছে শিক্ষাটাকে আমরা একটা সিস্টেমেটিক্যালি আমরা এটা প্রুভ করতে পারছি না। কারণ শিক্ষাটা হতে হবে এমন, শিক্ষা, দক্ষতা এবং শিল্প, এই তিনটে সমন্বয়ে যখন আমরা নিয়ে আসবো তখন একটি কর্মসংস্থান তৈরি হতে পারে। সুতরাং আমরা দেখি যে যদি আমরা চায়নার কথা বলি, জার্মানির কথা বলি, এই দেশগুলো কিন্তু আমাদের দেশে যেরকম অ্যাভেলেবেল অনার্স মাস্টার্স এটার সাথে আসলে কর্মজীবনের কোনো মিল নেই, এইগুলো কিন্তু ওই সমস্ত রাষ্ট্রের মধ্যে আপনি দেখবেন যে খুব বেশি একটা তারা দক্ষতার উপরে প্রায়োরিটি দেয়। আপনি খুব সুন্দর কথা বলছেন। অ্যাকচুয়ালি বাংলাদেশে যে শিক্ষাঙ্গনটার সাথে আমরা দক্ষতা মানে স্কিলটাকে যদি অ্যাটাচমেন্ট করে দেই এবং এটার পাশাপাশি যদি আমরা শিল্প উন্নয়নের ক্ষেত্রে যদি আমরা করি, যেটাকে আমরা বলি ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি, মানে আমাদের দেশে যদি ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিকে আমরা যদি পরিণত করতে পারি শিক্ষাঙ্গনকে, তাহলে একটা শ্রেণী যে হাই এডুকেটেড যে সোসাইটিটা তাদের কর্মসংস্থান বৃদ্ধি হতে পারে। তার মধ্যে আবার আছে, আপনি বললেন যে একটা হাই এডুকেটেড, একটা মধ্য লেভেল এডুকেটেড, মাঝে আরেকটা নিম্নমানের এডুকেটেড। তিনটা সেক্টরই মূলত কর্মসংস্থানের ব্যবস্থা করা এটা পসিবল। বাংলাদেশে আসলে এটা মেজারমেন্ট করে না যে একটা দেশের জনসংখ্যা কি পরিমাণ আছে। আমি মনে করি জনসংখ্যা যাই হোক না কেন, তাকে যদি দক্ষতার সহিত স্কিল শিক্ষা দেওয়া হয় তবে সেই জনসংখ্যা কোনো ম্যাটার না, বরং সেই স্কিলকেই তারা কর্মসংস্থানে পরিণত করতে পারবে।
তাই এটাকে আমি আমরা আসলে মূল ন্যাচারাল রিসোর্স হিসেবেও বলতে পারি যে ন্যাচারাল আসলে রিসোর্স, আমাদের রাইট আমাদের রাইট রাইট। জনসংখ্যা আমাদের দেশের জন্য বোঝা না। যদি আমরা এটাকে না না, প্রপারলি জনসংখ্যা ইউটিলাইজ কখনো করতে বোঝা পারি, হতে পারে না, বরঞ্চ তাদেরকে যদি আমাদের লেগেন্সি প্রশিক্ষণের হবে মাধ্যমে যে আমাদের স্কিলের যে লেগেন্সি, স্কিল ডেভেলপমেন্ট লেগেন্সি আমরা ধরতে পারি। জনসংখ্যা কোনো ম্যাটার না, প্রত্যেকটা দেশে হিউজ পরিমাণ জনসংখ্যা আছে, কিন্তু তারা কোন দিকে তাদেরকে ইউটিলাইজ করছে, স্কিলকে বেশি তারা ফোকাস করতেছে, সেই জন্য। আচ্ছা, যাই হোক। এই ক্ষেত্রে আপনার আপনার আমরা তো আলোচনা করলাম যে আমাদের এই এই জায়গাটাতে আমাদের সমাধান প্রয়োজন। এখন আপনি হ্যাঁ গভর্নমেন্টকে কি সাজেস্ট করবেন যে কি পদক্ষেপ গ্রহণ করলে আমাদের যে হাই এডুকেটেড শ্রেণী তারা রাইট। লেখাপড়া শেষ করার সাথে সাথে যেন তাদের তাদের অবস্থা অনুযায়ী, যার যার চাহিদা অনুযায়ী, যার যার সাবজেক্ট অনুযায়ী যেন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়, এবং তাদের রাইট। 2 বছর লেখাপড়া শেষ করার পরেও যেন 2 বছর 3 বছর বসে থাকতে না হয়, অন্তত যে কোনো একটা তাদের লেভেলের একটা কর্মসংস্থানে যেন তারা যোগ হতে পারে। আমি যদি আপনার সাথে আরেকটু অ্যাড করি আপনার কথার সাথে, তাহলে আমার মনে হয় যে বিশ্বের মধ্যে যত দেশ খুব দ্রুত অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছে, তাদের সবাই কিন্তু ইন্ডাস্ট্রিয়ালের দিকে ফোকাস দিয়েছে। কৃষির পাশাপাশি রাইট। যদি আমাদের দেশে ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করা যায়, তাহলে কিন্তু এই যে শিক্ষিত যে বেকারত্বের সমস্যা, এটা কিন্তু অনেকাংশেই দূর করা সম্ভব। হুসেন সাহেব, আমি আরেকটু অ্যাড করতে চাই। আসলে মৌলিক কর্মসংস্থানের চালিকা শক্তি বা অর্থনীতিকে ডেভেলপ করার জন্য মূলত তিনটা ভিত্তি আছে। সেটা একটা আছে ইন্ডাস্ট্রিয়াল আছে, একটা আছে টেকনোলজি আছে, আর একটা সার্ভিস সেক্টর। এই তিনটা সমন্বয়ে কিন্তু একটা দেশ ডেভেলপমেন্ট হয় এবং অর্থনীতির চাকা উন্নয়ন করে, এমনকি পাশাপাশি বেকারত্ব দূরীকরণ করে। তাই আমরা শুধু শিক্ষা খাতকে একটি সার্ভিস সেক্টর হিসেবে আমরা দেখতে চাই। মূলত ইন্ডাস্ট্রিয়াল খাত এবং কি টেকনোলজিকে আমরা প্রাধান্য দিতে হবে। এইগুলোকে প্রসার করার মাধ্যমে কিন্তু বেকারত্বের দূরীকরণ পসিবল। বাংলাদেশ সরকার যদি এই তিনটার উপরে বেশি জোর আরোপ করে, তাহলে বাংলাদেশে মানে কর্মসংস্থানের বৃদ্ধি হবে। যেমন ইন্ডাস্ট্রিয়াল খাতের মধ্যে যদি আমি দু একটা বলি, যেমন গার্মেন্টস সেক্টর, এটা মোটামুটি বিশ্বের মধ্যে মোটামুটি গার্মেন্টস সেক্টরে বাংলাদেশের পজিশন অনেক ভালো। তারা বাংলাদেশে অনেক বেকারত্ব দূরীকরণের প্রচেষ্টা চালিয়েছে এবং এখানে অনেক বেকারত্ব দূরীকরণ হয়। এমনকি পাশাপাশি যে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিয়াল যে যন্ত্রপাতি গুলো আমরা দেখা যাচ্ছে পার্শ্ববর্তী দেশগুলো থেকে আমরা ইম্পোর্ট করে থাকি, হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল কাজগুলা, হ্যাঁ, সেখানে যদি ম্যানুফ্যাকচারিং যে ফ্যাক্টরি গুলা, বিভিন্ন ইন্ডাস্ট্রি গুলো যদি আমাদের দেশে বেশি বেশি করে এটা করতে পারি, তাহলে আমাদের দেশে বেকারত্ব কিছুটা হ্রাস পাবে বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর প্রস্তাব দেওয়ার জন্য। আমরা পরবর্তীতে আপনার কাছে আবার আসব। আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব আব্দুর রহিম খন্দকার, ইসলামিক ব্যাংকার বাংলাদেশ এবং চেয়ারম্যান বেস্ট বাংলা গ্রুপ। আপনিও নতুন কর্মসংস্থান সুযোগের সৃষ্টি নিয়ে বাংলাদেশে কাজ করছেন, আপনিও একজন উদ্যোক্তা। আপনার কাছে জানতে চাই যে নতুন কর্মসংস্থান সৃষ্টি বিষয়টি কিন্তু আসলে এতটা ইজি না। এখানে আমাদেরকে অনেক বাধার সম্মুখীন হয়ে কিন্তু উদ্যোক্তা হতে হয়, নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হয়, এবং এখানে আইনের কিছু জটিলতা থাকে, সুযোগের কিছু বিষয় থাকে। এখন আপনার কাছে আমি জানতে চাই যে এই কর্মসংস্থান বৃদ্ধির ক্ষেত্রে বাংলাদেশে সবচেয়ে বড় বাধা কি, বা আপনি কি বাধার সম্মুখীন হচ্ছেন, বা আপনার কাছে কি মনে হয় যে আরো যেই বিষয়গুলো সহজ করলে নতুন কর্মসংস্থান সৃষ্টি করা আরো বৃদ্ধি করা আরো সহজ হতো, এই বিষয়টি একটু আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ। বর্তমান গুরুদের মধ্যে কোনো দক্ষতার ঘাটতির কারণে বাংলাদেশে কর্মসংস্থান দিন দিন হ্রাস পাচ্ছে, এবং এখানে যদি সরকার যদি এগিয়ে আসে কমিউনিকেশন স্কিল, তারপর হচ্ছে কি প্রবলেম সেভিং স্কিলস, ডিজিটাল স্কিলস, এবং হচ্ছে লিডারশিপ, এগুলো যদি তৈরি করা যায় এবং ভালো যদি ফাইন্যান্সিং করা যায়, তাহলে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশের বেকারত্ব দূর হবে এবং আরো বেশি বেশি এগিয়ে আসবে। আপনার সাথে আমি আর একটু অ্যাড করি। আপনি দেখবেন যে অন্য দেশে যখন মানুষ ব্যবসা করতে যায়, যেমন আমাদের দেশের থেকে কিন্তু অনেকেই যারা একটু ধনী শ্রেণী, তারা দেখবেন যে দেশে ইনভেস্ট না করে তাদের বিদেশে ইনভেস্ট করার একটা প্রবণতা কিন্তু আমরা অনেক আগের থেকেই দেখি। এটি যদি আমি অর্থনৈতিক দিক থেকে বিবেচনা করি, রাজনৈতিক প্রেক্ষাপট বাদ দিয়ে, তাহলে এই বিষয়টা কেন? একজন দেশের নাগরিক, সে দেশকে ভালোবাসবে, দেশের উন্নয়নে কাজ করবে, দেশের কর্মসংস্থান সুযোগের জন্য কাজ করবে, এটাই তো হওয়া উচিত ছিল। তাহলে আপনার কি এমন কি বাধার সম্মুখীন তারা হন যে তারা দেশে ইনভেস্ট না করে সাধারণত দুবাই, মালয়েশিয়া বা অন্য যে কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিগুলোতে এই অর্থ ইনভেস্ট করে এবং সেখানে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে? এই বিষয়ে আপনার কি মনে হয়, এটা আসলে কেন এমন হয়?
আমাদের বাংলাদেশে যে ক্ষেত্রে কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়, কিছু আছে ফাইন্যান্সিয়াল সমস্যা, আর কিছু আছে অর্থনৈতিক রাজনৈতিক ইনস্টেবিলিটি, এরপরে আছে আপনার যোগাযোগ ব্যবস্থা, বিনিয়োগের ব্যবস্থা কম আছে, এই জন্য আমাদের কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে বাধাগ্রস্ত হয় এবং তরুণরা এগিয়ে আসতে একটু ভয় পায়। খুব সুন্দর বলছেন আপনি যে যোগাযোগ ব্যবস্থা একটা বিষয় চলে আসছে এখানে। আপনি দেখবেন উন্নত রাষ্ট্রগুলোতে যে ট্রান্সপোর্টেশন যে বিষয়টা, এটা কিন্তু খুব সহজেই আপনারা এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়া, সময় সেভ করা, এই জায়গা আমার কাছে মনে হয় যে বাংলাদেশে এই জায়গাটা অনেকটাই ঘাটতি রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে। হোসেন, আমি ভাইয়ের সাথে খন্দকার ভাইয়ের সাথে একটু অ্যাড করতে চাচ্ছি যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে। অ্যাকচুয়ালি বাংলাদেশে যোগাযোগ ব্যবস্থা এটা একটা সার্ভিস সেক্টরের মধ্যে পড়ে। সেটা যদি আমাদের যে পর্যটন যে খাতগুলো আছে, যেমন কক্সবাজার, কুয়াকাটা, বিভিন্ন পর্যটন খাতগুলো আছে, সেখানে সেই পর্যটন খাতগুলোকে আমরা সঠিকভাবে ইউটিলাইজ করতে পারি, হ্যাঁ, এবং এখানে মানে সিকিউরিটি দিয়ে বিভিন্ন বিদেশ থেকে আগত বিভিন্ন পর্যটকদের আমাদেরকে এখানে সুযোগ করে দিতে পারি, এবং সেই পর্যটকের মাধ্যমে আমাদের যে পর্যটক কেন্দ্রগুলো আছে সেখানে আমাদের দেশীয় সংস্কৃতি, দেশীয় বিভিন্ন পণ্য, বিভিন্ন বিষয়ের মধ্যে তাদেরকে এখানে আমরা একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি। যখন আমরা এই যোগাযোগ ব্যবস্থাটা ইজি করে দিব, যেমন ইন্টারন্যাশনাল ওয়েতে যখন ভিসা ব্যবস্থাটাকে আমরা সহজ করে দিব, তখন পর্যটন খাতটা বাড়বে। আর পর্যটন আসার পরে যখন যোগাযোগ মাধ্যমটা খুব ইজিলি তারা এখানে পৌঁছতে পারবে তাদের ডেস্টিনেশনের মাধ্যমে, তখনও বিদেশিরা এখানে আমাদের পর্যটক হিসেবে আসবেন, এবং সেটাকে কেন্দ্র করে বাংলাদেশের যুব সমাজ, যেমন হোটেল, রেস্টুরেন্ট, বিভিন্ন ধরনের তাদের যে শিল্প যে বিষয়গুলা, সেইগুলোর মাধ্যমে তাদেরকে নিজেকে কর্মসংস্থানের একজন উদ্যোক্তা হিসেবে তারা তৈরি করতে পারে। আমি আপনি খুব সুন্দর বলেছেন জনাব আব্দুর রহিম খন্দকার। আপনার কথার প্রসঙ্গে যদি আমি বলি, তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে একটি দেশে যখন নতুন কর্মসংস্থান তৈরি হবে, তাহলে আমাদের সেখানে ইনভেস্টমেন্ট প্রয়োজন। সেখানে আমাদের যারা বিদেশি, আমি প্রথমে যে প্রশ্নটা আপনাকে করেছিলাম যে আমাদের দেশ থেকে বাহিরে কেন তারা ইনভেস্ট করে, তার মানে এখানে তারা বেশি প্রফিটেবল হয়, আমাদের দেশের সেই সুযোগ সুবিধাগুলো আমাদের দেশে তারা পায় না। এখন যদি গভর্নমেন্ট চিন্তা করে তাদেরকে এই সুযোগ সুবিধাগুলো দেওয়ার জন্য, তাহলে কিন্তু আমাদের দেশের যে ইনভেস্টগুলো সেগুলো কিন্তু আমাদের দেশেই থাকবে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, এখানে পণ্য সরবরাহ সৃষ্টি করা, এবং যেই বিজনেস করে তারা অন্য দেশে বেশি প্রফিট করবে, সেই মার্জিনের প্রফিট যদি আমাদের দেশ থেকে সম্ভব হয়, তাহলে কিন্তু তারা বাহিরে ইনভেস্ট না করে বাংলাদেশে ইনভেস্ট করবে, এবং বাংলাদেশের অর্থনীতি আরো উন্নয়ন হবে, এবং বাংলাদেশে নতুন কর্মসংস্থান তৈরি হবে। তাহলে আপনাদের কথার যদি আমি আরেকটা জিনিস আমি বলতে চাই, আপনি খুবই সুন্দর একটু কথা বলছেন। আমি এটা বলছি, যখন আমাদের বাংলাদেশে যখন আসে, হ্যাঁ, এটা আসে, তখন আমাদের যে এডুকেশনের পাশাপাশি যদি আমাদের ল্যাঙ্গুয়েজ স্কিল, ওই স্কিলটা ডেভেলপ করে যে আমরা কিছু যুব সমাজকে ওখানে তাদেরকে ইন্টারন্যাশনালি কমিউনিকেশনটা করতে পারি, ঠিক আছে, কারণ আমরা লক্ষ্য করছি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট আছে, অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট নেই, কিন্তু এই ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটে একটি আন্তর্জাতিক মানের একটি প্রভাব ফেলতে পারে। আমি আসবো আপনার কাছে, আসবো দক্ষতার বিষয়টি নিয়ে আমরা আসবো, কথা বলবো। জি জনাব আব্দুল আপনি কিছু বলতে চাচ্ছেন, মনে হয় অ্যাড করতে চাচ্ছেন। জি প্লিজ, আমি একটু অ্যাড করতে চাই। আমি সরকারকে খুব সাধুবাদ জানাই। পর্যটন মন্ত্রণালয় থেকে ঘোষণা আছে 2040 সালের মধ্যে প্রায় 2,19,40,000 মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে যদি আমাদের পর্যটন খাতকে যদি উন্নয়ন করা হয়। কেননা আমাদের যদি আমরা গরিব দেশের মানুষ, এখন আমরা বিদেশে গিয়ে থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, চায়না গিয়ে টাকা অর্থ খরচ করে আসি। যদি আমাদেরকে এমন কোনো সম্ভাবনা থাকে আর্থিক খাতে এবং পর্যটন খাতে, আমাদের মানুষ আমাদের দেশকে এক্সপ্লোর করে বিদেশ থেকে যদি আমরা বিদেশ থেকে যদি আমরা যদি পর্যটক আনতে পারি ফরেনারদেরকে, তাহলে আমাদের দেশটা সৌন্দর্য দেখবে ওরা, এবং সৌন্দর্য সব জায়গায় দেখবে, কোথায় বিনিয়োগ করা যাবে এটার খাত খুলে যাবে, আমাদের দেশ সম্বন্ধে তাদের অবগত হবে। আমরা চাচ্ছি আমরা বিদেশে না, বিদেশের মানুষ আমাদের কাছে আসুক। এটা যদি সরকার আমাদের এগিয়ে আসে, তাহলে আমরা আরো এখানে কর্মসংস্থান বৃদ্ধি পাবে। আমরা জানি আমাদের কথা বলেছেন, খুব সুন্দর কথা বলেছেন। আপনার সাথে আমি আরেকটু অ্যাড করতে চাই। দেখেন যে আমাদের দেশের অর্থনীতি, আমি আবার সেটা হচ্ছে আমাদের দেশের শিক্ষিত বেকার অনেক, ওদেরকে চাইলে আমরা অনেকভাবে কাজে লাগাতে পারি। কিভাবে? আমরা বিনিয়োগের মাধ্যমে, ভালো দক্ষ বিনিয়োগের মাধ্যমে। দেখেন আমরা বিদেশে যখন যাই আমাদের টুরিস্ট গাইড লাগে, টুরিস্ট গাইড সবচেয়ে শিক্ষিত হবে, তাকে আমরা $100 করে পে করি। আমরা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে
জনাব পার্ট টাইম আব্দুল খন্দকার, আমি আসবো দক্ষতার বিষয়টি নিয়ে, আমি আপনার কাছে আবার আসবো। দক্ষতার বিষয়টি নিয়ে আমি আপনার কাছে আবার জানতে চাই। পুলিশ গাইড হিসেবে সার্ভিস প্রোভাইড করবো। আমরা আমাদের বাংলাদেশ এই মাধ্যমকে সুন্দর করে ওদেরকে বিচরণ করে দেখানোর সুযোগ, ওখানে বিদেশ থেকে আমাদের ডলার ইনকাম হবে, ফরেন রেমিটেন্স ইনকাম হবে, আমাদের দেশে বেশি বেশি বিনিয়োগ হবে। আমি এটা সরকারকে আরো আহ্বান জানাই ট্যুরিজম সেক্টরে এবং আপনার কাছে আবার আসবো, বিষয়টি নিয়ে আপনার কাছে আমি আবার আসবো। আপনার সাথে যদি আমি আরেকটু সংক্ষেপে অ্যাড করি, সেটি হচ্ছে যে আমরা কিন্তু আমাদের দেশের যে শ্রমিকরা, তারা কিন্তু এই যে মালয়েশিয়া সহ মধ্যপ্রাচ্যে আসে, এরা কিন্তু খুব বেশি এখান থেকে আর্ন করার সুযোগ কিন্তু সবার থাকে না। অনেকাংশেই দেখা যায় যে বাংলাদেশে থেকে তারা যে অ্যামাউন্টটা আর্ন করতে পারতো, হয়তোবা তার থেকে কিছু অ্যামাউন্ট বেশির জন্য পরিবার পরিজন ছেড়ে তারা বিদেশে এসে অবস্থান করে। কিন্তু আমার এখানে সাজেশন হচ্ছে যে যদি উন্নত লাইফের জন্য কেউ যায় সেটা ভিন্ন কথা, কিন্তু তার জীবনের চাহিদা মেটানোর জন্য, সাধারণত তার মৌলিক যে চাহিদাগুলো রয়েছে সেটা মেটানোর জন্য যেন কারোর বাংলাদেশ থেকে অন্য দেশে আসতে না হয়, সেই জায়গায় যেন আমরা কাজ করতে পারি, নতুন কর্মসংস্থান তৈরি করতে পারি। গভর্নমেন্ট যেন আমাদেরকে সেই বিষয় নিয়ে আমাদেরকে আশাবাদী আমরা যে আমাদেরকে সহযোগিতা করবে। এবার আমি নিয়ে আসছি। জি হুসেন ভাই, জি জি জি, আমি একটা বিষয় বলতে চাচ্ছিলাম, আপনার কথা আলোচনা ভাই খন্দকার ভাই খুব সুন্দর কথা বলছেন। আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, আমাদের মূল আসলে ফোকাস ছিল বাংলাদেশের গভর্নমেন্ট বা বাংলাদেশকে কিভাবে কর্মমুখী এমনকি বেকারত্ব দূরীকরণের মাধ্যমে এটা সম্প্রসারণ করা যায়। আসলে এটার জন্য মূল ভিত্তি ছিল তিনটা, মূলত ইন্ডাস্ট্রি খাত, টেকনোলজি খাত এবং সার্ভিস সেক্টর। হ্যাঁ, আমরা এই তিনটা সেক্টরকে কিভাবে বা এই তিনটা সেক্টরে কোন কোন বিষয়ের উপরে আমরা এমফাসাইজ করার পরে সেই বিষয়গুলো কর্মসংস্থান ব্যবস্থা করতে পারি, সেদিকে বাংলাদেশ সরকারও এটি গুরুত্ব আরোপ করতে হবে। আমি মনে করি শিল্প খাতে, ইন্ডাস্ট্রির খাতে একটা বিষয় আমি একটু স্পষ্ট করে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যেমন ইন্ডাস্ট্রি খাতে আমি ফোকাস করছি যে ম্যানুফ্যাকচারিং যে বিষয়টা, একজন উদ্যোক্তা কিভাবে তৈরি হবে। একজন শিক্ষিত ছেলে তার মেধাকে প্রপারলি সে ইউটিলাইজ করতে পারে যখন সে একটা স্কিল দ্বারায় তার নিজের কর্মদক্ষতাকে সে ফুটে ওঠে। সুতরাং একজন শুধু খালি শিক্ষিত বা অর্ধশিক্ষিত বিষয়টা এখন এখানে নয়। আমি চাচ্ছি যে একটা শিল্প ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং, ফর এক্সাম্পল দ্য ফুড ম্যানুফ্যাকচারিং। এখন একটা লোক যখন বাংলাদেশে একটা ফুড ম্যানুফ্যাকচারিং করতে যাবে, তখন প্রথমে তার একটা ইন্ডাস্ট্রি দরকার। কিন্তু সেই ইন্ডাস্ট্রি নিতে গেলে দেখা যাচ্ছে যে সে তার যে পুঁজি ছিল, মূল পুঁজিটা যে ছিল, তখন তার ইন্ডাস্ট্রি ভাড়া বা এটা সেট আপ সহ তার এই মূলধন তার চলে যাচ্ছে। সুতরাং মূলধনটা তাকে কিভাবে অল্প মূলধনের মধ্যে তার সেট আপটা পরিপূর্ণ করে তার যে মূল ফোকাস সেটাকে কিভাবে পরিপূর্ণ করতে হবে সেদিকে সরকারের আহ্বান জানানো উচিত। কারণ একটা সাধারণত একটা মনে করেন একটা শিল্পকে সে দাঁড় করতে গেলে, যখন একজন মনে করেন যে একটা হাউসের মালিক যে তিনি এটাকে মানে সিকিউরিটি বাবদ দিয়ে দিতে 10 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা, হ্যাঁ, কিন্তু একজন মানুষের তার উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য তার পুঁজি আছে মাত্র 5 লক্ষ টাকা বা 7 লক্ষ টাকা। সুতরাং একজন মানুষ তখন সে চিন্তা করে আমি এই 5-7 লাখ টাকা দিয়ে আমার নিজের দক্ষতা স্কিলকে যখন আমি প্রুভমেন্ট করতে পারবো না, তখন সে বহির্বিশ্ব দিকে ইনভেস্ট করার জন্য সে মনস্থির হয়। ধন্যবাদ সহজ করে দেয়। সুন্দর কথা বলেছেন। আমি জনাব আব্দুর রহিম খন্দকার, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি ও সম্প্রসারণ, অর্থাৎ যেই বাংলাদেশে কর্মক্ষেত্রগুলো রয়েছে সেগুলোকে আরো কিভাবে সম্প্রসারণ করা যায় এবং এটির পাশাপাশি কিভাবে নতুন কর্মসংস্থান তৈরি করা যায়, এটি ছিল আমাদের আজকের আলোচনার মূল বিষয়। আপনারা যে যেখান থেকে আমাদের এই অনলাইন আলোচনাটি দেখছেন, ভয়েস অফ হিউম্যানিটি অ্যান্ড জাস্টিসের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি এবং আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দদেরকেও আবার স্বাগত জানাচ্ছি। জনাব আব্দুর রহিম খন্দকার, আপনার কাছে আমি যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে বর্তমান যে বাংলাদেশের অবস্থান, এই অবস্থানে ডিগ্রির পাশাপাশি দক্ষতা বৃদ্ধির বিষয়টিকে আপনি কিভাবে দেখেন, এবং আন্তর্জাতিকভাবে যদি আপনি এই বিষয়টি দেখেন যে তারা কিন্তু আপনার পড়াশোনার পাশাপাশি কর্মমুখী শিক্ষা এই দিক থেকে কিন্তু তারা অনেকটা অগ্রসর হয়ে আছে। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে ডিগ্রির পাশাপাশি দক্ষতা বৃদ্ধি এই বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করেন এবং এটি কর্মসংস্থানের সৃষ্টির সাথে বা কর্মসংস্থানের সাথে কিভাবে ইন্টার রিলেভেন্ট হতে পারে? ধন্যবাদ। অবশ্যই আপনাকে ডিগ্রি মানুষের অবশ্যই থাকা লাগবে। ডিগ্রি হচ্ছে কোনো ঘরের দরজা খোলার প্রবেশ দ্বার, অবশ্যই ডিগ্রি লাগবে। এর পাশাপাশি আপনার কমিউনিকেশন স্কিল লাগবে, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট লাগবে, এরপরে আরো তাত্ত্বিক এবং টেকনিক্যাল ওনার দক্ষতা লাগবে। কারণ আপনি একটা জিনিস
রেফারেন্স জানতে চাই সেটা হচ্ছে কি, ধরুন আমাদের জনপ্রিয় খেলোয়াড় হচ্ছে মেসি। মেসি কিন্তু বিসিএস ক্যাডার নয়, মেসি কিন্তু মাস্টার ডিগ্রি পাস নয়, মেসি কিন্তু অনার্স পাস নয়, বাট ওনার দক্ষতা আছে। ওনার দক্ষতাকে সারা বিশ্বে এখন উনি জনপ্রিয়। আমি বলতে চাই শিক্ষকতা যোগ্যতার পাশাপাশি আহ, কারিগরি শিক্ষা এবং স্কিল ডেভেলপমেন্ট এটা অবশ্যই লাগবে। হ্যাঁ, এটার উপর বেশি জোর দিতে হবে। কারণ হচ্ছে আমরা যখন অনার্স মাস্টার্স পাস করার পর কোনো যখন ইন্টারভিউতে দেয়, তখন ওরা জিজ্ঞেস করে আমার এক্সপিরিয়েন্স আছে কিনা। আমি কি করবো বলবো, 20-25 বছর পড়াশোনা করে উনি আমাদের থেকে জিজ্ঞেস করে এক্সপিরিয়েন্স আছে কিনা। তো আমরা যে পড়াশোনা করি এডুকেশনাল, এটার পাশে কারিগরি শিক্ষার অবশ্যই দরকার আছে, কর্মদক্ষতার অবশ্যই প্রয়োজন আছে। আমি বলতে চাই এডুকেশনাল এবং সার্টিফিকেশনের সাথে যেটা জড়িত আছে সেটা টেকনিক্যাল, এবং এগুলো খুব জড়িত এবং একটার সাথে একটা খুব অভাবে জড়িত। এগুলো ভালো স্কিল করতে হবে এবং যদি প্রয়োজন হয় বিদেশ থেকে কোনো প্রশিক্ষণ এনে আমাদের দেশকে ডেভেলপ করার জন্য এগিয়ে আসতে হবে। ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর বলছেন। অর্থাৎ আপনার কথা আমি আপনার সাথে একটু অ্যাড করি, তাহলে হচ্ছে যে বাংলাদেশ মানে শ্রম রপ্তানিকারক দেশ থেকে বাংলাদেশ কিন্তু এখন শ্রম রপ্তানি, অর্থাৎ আমরা আমাদের শ্রমিকদেরকে বিদেশে পাঠাই, আমরা রেমিটেন্স নিয়ে আসি, কিন্তু এই শ্রমিকগুলোকে যে প্রশিক্ষণের মাধ্যমে আরো একটা ভালো অবস্থান তৈরি করা যেতে পারে, ভালো অবস্থানে তাদেরকে দেওয়া যেতে পারে, তাদের বেতন আরো বেশি হতে পারে, এই বিষয়ে কিন্তু আমাদের দেশে খুব কম কাজ হচ্ছে। আপনি দেখবেন যে জনাব আব্দুল সাহেব, আপনি এই বিষয়টি আরো ভালো বুঝবেন যে আমাদের দেশে থেকে যারা বিদেশে কর্মী পাঠানো হচ্ছে তাদের প্রপার এই দক্ষতা বৃদ্ধির যে প্রশিক্ষণটা বা ট্রেন আপ করাটা, এটা কিন্তু প্রপারলি হচ্ছে না। অর্থাৎ আমি মনে করি যে একজন ইটালিতে যাবে, ইটালিতে যে ওইখানে যে সে যে কাজ করবে তাকে ওই কাজের উপরে প্রশিক্ষণ দেশ থেকে অন্তত 2 মাস 3 মাস দেওয়া উচিত। কেউ মালয়েশিয়াতে আসবে, সে কি কাজের জন্য এখানে আসবে, ড্রাইভিং ভিসাতে আসবে, অন্য যে কোনো কৃষি ভিসাতে আসবে, ওই বিষয়ের উপরে কিন্তু তাকে প্রশিক্ষণ দিয়ে যদি ওই দেশে পাঠানো হয়, তাহলে সেও কিন্তু অনেক সমস্যা থেকে মুক্তি পাবে এবং ভালো আর্ন করতে পারবে। আপনি আসলে যে বিষয়টা বলছেন খুবই চমৎকার একটা বিষয় বলছেন, কিন্তু আরেকটা বিষয় আছে, এক শ্রেণীর লোক আমরা দেখতে পাচ্ছি যারা আপনাকে বলছেন হাই এডুকেটেড না, তাদের ব্যাপারে ওই যে বিদেশে যে রেমিটেন্স যোদ্ধা আমরা যাদেরকে বলে চিনি, তারা দেশ থেকে বিভিন্ন দক্ষতা অর্জনের মধ্যে স্কিলের মাধ্যমে তারা দেশের বিদেশে গিয়ে তাদের কর্মসংস্থান করতে পারছে। কিন্তু আমরা এটাও তাদের পাশাপাশি এটাও আমাদেরকে চিন্তা করতে হবে যে বাংলাদেশের যে শিক্ষিত যে যুবকগুলা তাদেরকে কিভাবে ডিগ্রি কেন্দ্রিক না করে বরং স্কিল দক্ষতা কেন্দ্রিক করতে পারি, সেই বিষয়টা আমাদেরকে একটু গুরুত্বারোপ করা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। আমরা আমাদের বর্তমান সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে যে বর্তমান সরকার যেন এই বিষয়টি খুব ভালোভাবে বিশ্লেষণ করেন, দেখেন যে বিদেশে যখন আমরা কর্মী পাঠাবো তখন তাদেরকে যেন একটি প্রপার প্রশিক্ষণের মাধ্যমে যেন আমরা তাদেরকে বিদেশে পাঠাতে পারি। এটিও আমাদের যেরকম দেশের সুনাম বৃদ্ধি করবে, বিদেশে যারা যাবে তাদেরও আশা করি অনেক ফলপ্রসূ হবে। জনাব আব্দুর রহিম খন্দকার, আপনার কাছে জানতে চাই আরেকটি প্রশ্ন আপনার কাছে। যারা ক্ষুদ্র উদ্যোক্তা রয়েছে আমাদের দেশে, ক্ষুদ্র ব্যবসা করতে চায়, নতুন কর্মসংস্থান তৈরি করতে চায়, ইভেন তাদের কিছু অর্থ রয়েছে কিন্তু ভালো ইনভেস্টমেন্টের কারণে তারা এই জায়গাগুলো থেকে অনেক সময় পিছিয়ে আসে বা সামনে অগ্রসর হতে ভয় পায়। এমন কি কোনো উদ্যোগ সরকার থেকে অথবা ব্যবসায়ীদের থেকে অথবা ব্যাংক থেকে করা সম্ভব, খুব সহজ শর্তে তাদেরকে ব্যাংক থেকে লোন করিয়ে দেওয়া বা তাদের কাজের উপরে ডিপেন্ড করে, তাদের দক্ষতার উপরে ডিপেন্ড করে তাদেরকে লোন দেওয়া, এরকম কোনো নতুন কোনো পদক্ষেপ সরকারকে আপনি সাজেস্ট করবেন কিনা, যেটা সাধারণ মানুষের এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের খুব উপকারে আসবে? সরকারের আমি কিছু কথা বলতে চাই, কারণ হচ্ছে উদ্যোক্তা সৃষ্টি হলে কর্মসংস্থান সৃষ্টি হবে, এই জন্য সবাইকে সহযোগিতা করতে হবে। আমি বলতে চাই আসলে ইফ ইউ ডোন্ট মাইন্ড আই এম ভেরি সরি টু সে, সেটা হচ্ছে কি ব্যবসা করতে টাকা লাগে পরে, কিন্তু আগে মেধাশক্তি এবং উদ্যোক্তার মনোবল বা প্রভাব। কারণ কি, আপনি টাকা ছাড়া যদি শুধুমাত্র গ্রাম এলাকা থেকে আপনি শুধুমাত্র 300 টাকার একটা ট্রেড লাইসেন্স দিয়ে ব্যবসা শুরু করেন, এই কাগজপত্র আনা নেওয়ার মাধ্যমে দেখবে যে কি অনেক মানুষ দেখবে এবং জানবে আপনি যে ব্যবসা করতেছেন, তাহলে এর মধ্যে ব্যবসা শুরু হবে। বিকজ ইট ইজ, আমি এক্সাম্পল দিচ্ছি কারণ এক্সাম্পল ইজ বেটার দেন রিসিভ। আমি বলতে চাচ্ছি উদ্যোগটা যখন সৃষ্টি হবে তখন শুরু থেকে একটু সৃষ্টি হবে এবং
শুরুটা করতে হবে। শুরুটা করতে দেখবেন যে নিজের পলিসি থেকে আত্মীয় স্বজনের সহযোগিতা করবেন। সরকার বিভিন্ন প্রতিষ্ঠান খুলে বসে আছে কর্মসংস্থান সৃষ্টির জন্য। সংস্থা, ব্যাংক, হ্যাঁ, উন্নয়ন ব্যাংক, বিভিন্ন ডেভেলপমেন্ট ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক, হ্যাঁ, অনেকগুলো ব্যাংক সরকার খুলে বসেছে এবং বিভিন্ন এনজিও আছে যারা সরাসরি উদ্যোক্তা সৃষ্টির জন্য সহযোগিতা করে এসএমই লোনের মাধ্যমে। তো আমি বলবো আরো সরকারি খাত এবং বেসরকারি খাত যারা ফাইন্যান্সিং নন অর্গানাইজেশন আছে তাদের সবাইকে এগিয়ে আসতে হবে। কারণ আমি একটা উদাহরণ দিতে চাই, সেটা হচ্ছে পৃথিবীতে একটা জিনিস আবিষ্কার হচ্ছে, চাকা। টাকা আবিষ্কার হওয়ার পরে কোটি কোটি মানুষের কর্মসংস্থান হয়েছে এই টাকার উপর। এখন সারা পৃথিবী নির্ভরশীল। একটা গাড়ি যখন চলে, গাড়িতে এই গাড়ির মধ্যে ড্রাইভার চলতেছে, গাড়ির মালিক চলতেছে, এর মাধ্যমে ট্রান্সফার চলতেছে। যিনি টিউবের পাম্প দেয়, গ্যাস দেয়, ওনারা মানে এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করছে। আমি বলতে চাচ্ছি এই কর্মসংস্থানকে গুরুত্ব দিয়ে আরো বিভিন্ন প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে যেন কর্মসংস্থান সৃষ্টি করার উদ্যোগে করেন। ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। আপনি খুব সুন্দর কথা বলেছেন। আমাদেরকে দক্ষতা বৃদ্ধির পাশাপাশি গভর্নমেন্ট যদি আমাদেরকে ক্ষুদ্র উদ্যোক্তা যারা রয়েছেন তাদের কাজের উপরে ডিপেন্ড করে তাদের কাজগুলোকে জাস্টিফাই করে আসলেই তার পক্ষে একটি ব্যবসা সামনে এগিয়ে নিয়ে সম্ভব কিনা এগুলো জাস্টিফাই করে যদি ক্ষুদ্র ঋণ আরো বেশি বেশি সরকার যদি তাদেরকে দেন, সহযোগিতা করেন, তাহলে আমরা আশা করি এই ক্ষুদ্র ব্যবসায়ীদের মাধ্যমেও আমাদের বাংলাদেশে আবার নতুন করে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। জনাব শাহাদাত হোসেন, আপনি কি এই বিষয়ে কিছু অ্যাড করতে চান? জি, আমি বলতে চাচ্ছি বাংলাদেশে গভর্নমেন্টের বেকারত্ব দূরীকরণের জন্য তাদের যথেষ্ট তীক্ষ্ণ দৃষ্টি প্রদান করতে হবে। যদিও তারা বাংলাদেশে কিছু যুব উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছেন, এমনকি কারিগরি সেক্টর, যে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো তারা ওইদিকে নজর দিয়েছেন। আমি মনে করি কারিগরি যে সেক্টরগুলো, প্রতিষ্ঠানগুলা, সেগুলা প্রত্যেককে জেলা লেভেলে একটি করে প্রদান করা উচিত। এমনকি যুব উন্নয়নের মাধ্যমে যে প্রশিক্ষণ গুলা দেওয়া হচ্ছে সেগুলো আরো একটু প্রাগমেটিক ওয়েতে দিতে পারলে আরো হয়তো মানে বেকারত্ব দূরীকরণ হবে। আর আরেকটা বিষয় যেটা আপনারা বলছেন যে ব্যাংকিং লোন, আসলে হাই এডুকেটেড যারা ধরেন একটা পাবলিক বা প্রাইভেট ইউনিভার্সিটিতে একটা ছেলে যখন গ্রাজুয়েশন কমপ্লিট করে, দেখা যাচ্ছে সে তার অনেক পরিবারের যে চাহিদা মেটাতে গিয়ে সে একটি উদ্যোক্তা হিসেবে যে প্রফিট তার দরকার সেটা অনেক সময় অনেক ছাত্রের কাছে সেটা থাকে না। কিন্তু সেই দৃষ্টিকোণ থেকে সেই যে এডুকেটেড, হাই এডুকেটেড যে স্টুডেন্টরা, তাকে কিভাবে কর্মদক্ষতার মাধ্যমে তাকে একটা কর্মসংস্থান করা যায় সেদিকে আমি মনে করি বাংলাদেশ গভর্নমেন্টের একটি চিন্তা ভাবনা থাকা উচিত। কেননা কেননা বাংলাদেশে যে হাই এডুকেটের মধ্যে কয়েকটি শিক্ষা সেক্টর আছে। একটা গভর্নমেন্ট শিক্ষা ব্যবস্থা আছে, বিসিএস শিক্ষা ব্যবস্থা আছে, এমপিভুক্ত আছে, আর কিছু আছে মানে নন এমপিভুক্ত যেগুলো শিক্ষা প্রতিষ্ঠান, মানে বেসরকারি প্রাইভেট সেক্টর গুলো, এগুলো আছে। কিন্তু এইগুলা দিয়ে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি অনুযায়ী বা এডুকেশন যে স্টুডেন্টরা আছে, গ্রাজুয়েটেড স্টুডেন্টরা আছে, সেটা এই সেক্টর দিয়ে শুধু ফুলফিল করা সম্ভব হচ্ছে না। সেদিক থেকে আমি বলতে চাচ্ছি যেহেতু সম্ভব হচ্ছে না, তাহলে আমরা সার্ভিস সেক্টর আছে বা শিল্প আছে, ইন্ডাস্ট্রির কাজগুলো আছে, হ্যাঁ, সেই ইন্ডাস্ট্রির কাজগুলোতে কিভাবে একটা ছেলে তার শিক্ষার পাশাপাশি তার দক্ষতাকে কাজে লাগিয়ে সরকার তাকে একটি মোটামুটি একটা ব্যাংক লোন বা কোনো একটা আর্থিক সহযোগিতার মাধ্যমে বা তার যে একটা বিজনেস করার জন্য যে তার প্রাইমারি যে ডকুমেন্টস গুলো লাগে এগুলো কিভাবে সহজলভ্য করে দিয়ে তাকে একটি কর্মসংস্থান ব্যবস্থা করে দিতে পারে, সেদিকে আমি মনে করি সরকারের বেশি নজরদারিতে হওয়া উচিত। কারণ শুধু একটা ছেলেকে শুধু একটা কর্মসংস্থান করা মধ্যে সীমাবদ্ধ থাকে না। কারণ একটা ছেলে, একটা পরিবারের একটা ছেলে যখন একটা কর্মসংস্থান করে তখন সেই ছেলেটা তার সমগ্র ফ্যামিলিটাকে সাপোর্ট দিয়ে থাকে। সুতরাং একজনকে কর্মসংস্থান দেওয়া মানে তার পুরো পরিবারের সদস্যদেরকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া। হ্যাঁ, তাই আমি সরকারের এই বিষয়গুলোতে খুবই তীক্ষ্ণ দৃষ্টি রেখে কাজ করা উচিত। ধন্যবাদ জনাব শাহাদাত হোসেন। আপনার কথার আলোকে আমি আর একটু যদি অ্যাড করি তাহলে হচ্ছে যে অবশ্যই গভর্নমেন্টের এটা দায়িত্ব, কিন্তু আমাদের যে জায়গা থেকে আমাদের দক্ষতা বাড়ানোর জন্য আগ্রহী থাকতে হবে, আমাদের কর্ম করার জন্য আগ্রহী হতে হবে। পাশাপাশি যদি সরকার আমাদেরকে সহযোগিতা করে তাহলে অবশ্যই বাংলাদেশ থেকে এই বেকার যে সমস্যা সেটি অনেকাংশেই দূর করা সম্ভব। এবং আরেকটি কথা যেটা আপনি বলেছেন সেটার সাথে যদি আমরা একটু অ্যাড করি যে বাংলাদেশের যে বেকার সমস্যাগুলো, আমার কাছে যেটা মনে হয় এটি যদি আমরা তালিকাভুক্ত করি যে কোন ক্যাটাগরির বেকার সংখ্যা কেমন প্রত্যেকটা, এটা কিন্তু সম্ভব প্রতিটি থানা পর্যায়ে করে প্রতিটি
ওয়ার্ড গুড পর্যায়ে গুড। শুরু করে এই যে রাজা হোসেন, আপনি খুব সুন্দর একটি কথা বলছেন, আমি আপনার এই কথার সাথে একটু অ্যাড করতে চাই। অ্যাকচুয়ালি বাংলাদেশের লক্ষ্য করে দেখবেন, আপনি তিন শ্রেণীর যে ক্যাটাগরিটা প্রথমে আপনি ডিভাইডেড করছেন, ক্লাসিফিকেশন করছেন, তার মধ্যে একটা এডুকেটেড, হাই হাই এডুকেটেড, আর একটা হচ্ছে নন এডুকেটেড। হ্যাঁ, এখন যারা হাই এডুকেটেড আছে, নন এডুকেটেড একটা ছেলে যে দক্ষতার মাধ্যমে যে কর্মসংস্থান ব্যবস্থা করতে পারতেছে, কিন্তু হাই এডুকেটেড ছেলেটা কিন্তু সেই পর্যায়ে গিয়ে তার স্কিলে যে মানে যে তার কর্মসংস্থান ব্যবস্থা করে সেই কর্মটাকে সে এনজয় করতে পারতেছে না। একজন মানুষ যখন তার কর্মটাকে এনজয় করতে না পারবে ফুললি, তখন কিন্তু সেখানে সে বহু ভালো ফিডব্যাক কিছু একটা পাবে বলে আমি আশা করছি না। Right, সুতরাং right. তার কর্মটাকে আগে এনজয় করতে হবে। ধরেন আপনি একজন অনার্স পাস করার পরে সে বিদেশে যেতে চায়, আর একজন হচ্ছে যে ইন্টার পাস করার পরে বিদেশে যেতে চায়, আর বিদেশে একজন যেতে চায়, সে পড়াশোনা করেই নাই কখনো, সেও বিদেশে যেতে চায়। বিদেশে এখন যেতে চায়। সবাই তো বিদেশে যেতে চায়। এখন এই যে আমার দেশে থেকে যে ছেলেটা অনার্স করলো, গভর্নমেন্ট যার এত টাকা খরচ করলো, সে যখন বিদেশে যাবে সে যে টাকা স্যালারি পাবে, ইন্টারমিডিয়েট পাস করার পরে যে ছেলেটা যাবে, সে টাকা স্যালারি পাবে, যে আপনার একদম পড়াশোনা না করে গেল সেও একই কাজ করবে। এই জায়গাগুলোতে আমার কাছে মনে হয় যে গভর্নমেন্ট যদি এই জায়গাগুলোতে নজরদারি করে, তাহলে তাদেরকে ট্রেন আপের মাধ্যমে এই যে বিদেশি কর্মসংস্থানের নতুন কর্মসংস্থান, ভালো কর্মসংস্থান, ভালো পোস্ট, এগুলো কিন্তু সমাধান করা বা দেওয়া সম্ভব বলে আমি মনে করি। আশা করি আমাদের আলোচনার মাধ্যমে যারা আলোচনাটি শুনছেন তারাও বিষয়টি বিবেচনা করবেন, এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি গভর্নমেন্টের কেউ আমাদের আলোচনা, তাহলে আমাদের এই বিষয়গুলো, এই কথাগুলো আপনারাও বিবেচনা নিয়ে নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এবং কর্মসংস্থান রয়েছে যেখানে সেটা সম্প্রসারণ করার লক্ষ্যে নতুন কিছু কর্মসূচি গ্রহণ করবেন, যেটি সাধারণ আমি মানুষের আপনার সাথে উপকারে আসবে। আমি আপনার সাথে আরেকটু অ্যাড করতে চাই। আপনি যে এই যে ক্লাসিফিকেশন বললেন, যে গ্রাজুয়েট কমপ্লিট করে সে বিদেশে গেল, আবার একজন নন গ্রাজুয়েট করে সে বিদেশে গেল, দুজনের মধ্যে পার্থক্য রয়েছে। যদি আমাদের এডুকেশন সিস্টেমের মধ্যে যদি টেকনোলজি একটা সাবজেক্ট আছে, টেকনোলজি থেকে যদি এই যে এডুকেটেড যে ছেলেটা, তাকে যদি টেকনোলজিক্যাল যে জ্ঞানগুলো প্রপারলি স্কিলগুলো দেওয়া হবে, যেমন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা এআই প্রযুক্তি বা সাইবার সিকিউরিটি, এই জাতীয় এই জাতীয় যদি একটা ছেলেকে তার এডুকেশনের পাশাপাশি এগুলো অ্যাড্রেস করে আলাদা হতে পারে বা আলাদা কোর্স হতে পারে, যেটা স্কিলফুল কোর্স। অনেক সময় আমরা এটা বলি যে যে ল্যাঙ্গুয়েজ ডাজ নট ডিটারমাইন দ্য নলেজ। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ একটা আপনার নলেজের পরিমাপ না করতে পারলেও, ল্যাঙ্গুয়েজ এমন একটা জিনিস যেটা দেশে যখন আপনি যাবেন, বিদেশের কথা যেহেতু আপনি নিয়ে আসছেন সেটা বলছি, একটা দেশ কোনো দেশে তখন সে প্রাথমিকভাবে যদি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশটাও সে মোটামুটি ভাবে সে ভালো পারে বা জানে বলতে পারে, যে প্রাইমারি লেভেলের কমিউনিকেশনটা যদি পারে, তখনও দেখা যাচ্ছে সে একটা ভালো পজিশনে একটা জব করতে পারতেছে, ভালো একটা স্যালারি আর্ন করতে পারতেছে, যেটা বাংলাদেশ কমিউনিকেশন স্কিল যেটি রয়েছে সেটিও আমাদের বৃদ্ধি করা উচিত, বা সেই বিষয়ে সরকার আশা করি নজরদারিতে নিয়ে আসবেন। জনাব আব্দুর রহিম খন্দকার, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই, যে বর্তমান বাংলাদেশের যে অর্থনীতি সেটি আমরা অনেকাংশেই দেখি যে আমাদের অর্থনীতি অনেকটাই কৃষি নির্ভর, গার্মেন্টস শিল্পের উপরে নির্ভর। কিন্তু যদি আমরা আমাদের দেশকে খুব কম সময়ের মধ্যে, অর্থাৎ 5 বছর বা 10 বছরের মধ্যে মালয়েশিয়ার অর্থনীতি, সিঙ্গাপুরের অর্থনীতি, এরকম একটি অর্থনীতি দেখতে চাই, তাহলে আমরা দেখবো যে মালয়েশিয়া যখন কৃষি নির্ভর ছিল, তার পরবর্তীতে যখন খুব দ্রুত ডক্টর মাহাথিরের নেতৃত্বে যখন মালয়েশিয়া এগিয়ে আসলো, তখন কিন্তু তারা ইন্ডাস্ট্রির দিকে মুভ করলো। ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের মাধ্যমে তারা খুব দ্রুত অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলো। এখন আমাদের দেশের বর্তমান যে অবস্থা, আপনার কি এটা মনে হয় যে যদি আমরা শিল্পায়নের দিকে যাই, আমাদের দেশে যদি শিল্পায়ন ঘটে, শিল্প বিপ্লব যদি আমরা নতুন করে আবার শুরু করতে পারি, যে আগামী 5 বছরের আমরা আমাদের দেশকে শিল্প উন্নত দেশ হিসেবে দেখতে চাই, তাহলে বেকার সমস্যা একদিক থেকে যেমন দূর হবে এবং আমাদের অর্থনীতি অনেকটা সমৃদ্ধশালী হবে, এটা কি আপনার মনে হয়? জি, ধন্যবাদ। যে আমরা হচ্ছে বাংলাদেশ হচ্ছে কৃষি নির্ভরশীল দেশ, আমাদের পর্যাপ্ত কাঁচামাল আছে, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল যেগুলো এগুলো আমাদের কাছে নাই। শিল্প যেগুলো কাঠামো বা ইন্ডাস্ট্রিয়াল টুলস বা ইনস্ট্রুমেন্ট, এগুলো আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয়। হ্যাঁ, শিল্পক্ষেত্রে উন্নয়ন করার জন্য আমাদের আগে এই পর্যাপ্ত কাঁচামালকে সুসমর্থ ব্যবহার করে আমাদের উন্নত প্রযুক্তির ক্ষেত্রে যাওয়ার জন্য এই ইন্ডাস্ট্রিয়াল যেগুলো টুলস এবং ইনস্ট্রুমেন্ট আছে, আমাদের প্রচুর পর্যাপ্ত আমাদের এখানে সেট আপ করতে হবে। দক্ষ এবং যোগ্য স্কিল লাগবে, ট্রেন আপ এর দক্ষ কর্মী লাগবে। যদি সম্ভব হয় বিদেশ থেকে এনেও অথবা আমাদের কর্মীদেরকে বিদেশে পাঠাইও দক্ষ বা স্কিল করা যায়। এটা যদি শিল্প দিকে আমরা আগাতে যাই, তাহলে অবশ্যই স্বনির্ভরশীল জাতি হতে হয়।
এটা ইনশাল্লাহ আমাদের সরকার প্রচুর চেষ্টা করতেছে। আগে ছিলাম আমরা কৃষি নির্ভরশীল দেশ, এখন আস্তে আস্তে আমরা শিল্পের দিকে আগাচ্ছি এবং জনগণ এবং সরকারকে সবাইকে সাধুবাদ জানাই। আমাদের যে কারিগরি শিক্ষার মাধ্যমে, দক্ষ জনশক্তির মাধ্যমে আমাদের মানবকে সম্পদে পরিণত করতেছে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর বলেছেন। আমি এটার সাথে সাথে জনাব শাহাদাত হুসাইন আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই। সেটি হচ্ছে যে সরকার উদ্যোগ নিয়েছে, খুব সুন্দর উদ্যোগ নিয়েছে, কার্যকরী উদ্যোগ নিয়েছে বেকার সমস্যা দূর করার জন্য। সেক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠান যেগুলো রয়েছেন তাদের মধ্যে, সরকারি প্রতিষ্ঠানের মধ্যে কিরকম একটা সমন্বয় করলে আমাদের দেশের এই বেকার সমস্যা আরো দূর করা সম্ভব, এবং নতুন কি কি কর্মসংস্থান ইমিডিয়েট আমাদের সরকার গ্রহণ করতে পারে বলে আপনি সাজেস্ট করবেন যে এই কর্মসংস্থানগুলো যদি গ্রহণ করে তাহলে খুব দ্রুত বেকার সমস্যা দূর করা সম্ভব হবে? খুবই সুন্দর কোয়েশ্চেন করেছেন হোসেন ভাই। আসলে বাংলাদেশে যে এডুকেশন যে ইনস্টিটিউট গুলো আছে সেটার মধ্যে দুইটা শ্রেণী, একটা প্রাইভেট আর একটা পাবলিক। তো আমি মনে করি প্রাইভেট এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে তারা যৌথ প্রক্রিয়ায় একটা ইন্ডাস্ট্রি করতে পারে, একটা স্কিলফুল, যেমন যেটা কারিগরি শাখা বা যুব উন্নয়ন আমি যেটা পূর্বে বলেছি, সেটা দুইটার সমন্বয়ে একটি ইনস্টিটিউট করতে পারে, যেখানে সকল স্টুডেন্টরা মিনিমাম যখন সে অনার্স লেভেলে পড়ে, হ্যাঁ, যেমন বাসা ইনস্টিটিউটে যেরকম করছে ঢাকা ইউনিভার্সিটি, ঠিক প্রত্যেকটা ডিস্ট্রিক্ট লেভেলে যদি এরকম করে একটা ইনস্টিটিউট করা যায়, যেখানে শুধু স্কিল শেখা যায়, যেমন ইলেকট্রিক্যাল একটা স্কিল আছে, ম্যানুফ্যাকচারিং স্কিল আছে, হ্যাঁ, যেমন মনে করেন যে এক্সপোর্ট ইম্পোর্ট এর যে স্কিল গুলো আছে, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ স্কিল আছে, তারপরে মনে করেন যে সফটওয়্যার যে স্কিল আছে, বর্তমানে আধুনিক যুগে আমরা এআই প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন এআই প্রযুক্তির যে স্কিল গুলো আছে সেইগুলোর সমন্বয়ে যদি কোনো একটা প্রতিষ্ঠান দাঁড় করা যায়, এবং সেই প্রতিষ্ঠানে যদি কোনো একটা মেজর, যে কোনো একটা সাবজেক্ট একটা স্টুডেন্টের উপরে দেওয়া হয় যে এটা তোমার মেজর সাবজেক্টের অন্তর্ভুক্ত হবে এবং এটা এত মার্কের মধ্যে তোমাকে এটা পাস করতেই হবে, তখন সে তার এডুকেশনের পাশাপাশি তার সেই স্কিলটা সে অ্যাচিভমেন্ট করে ফেললো। সেই অ্যাচিভমেন্ট করার পরে তার পরবর্তীতে যখন সে কর্মসংস্থান যাবে, তখন সেই তার যে স্কিলটা, সেই স্কিলটাকে সে অবলম্বন করে তার একটা কর্মসংস্থান ব্যবস্থা করতে পারবে বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর বলেছেন। আমি জনাব আব্দুর রহিম খন্দকার আপনার কাছে আরো একটি বিষয় জানতে চাই। সেটি হচ্ছে যে আপনি কর্মজীবন পরিচালনা করছেন, আপনারও ছাত্র জীবন ছিল। আমরা সবাই এখানে যারা আছি কর্মজীবনে, আমরা ছাত্র জীবনে আসছি, কিন্তু একটা সময় কিন্তু আমরাও চিন্তা করছি যে আসলে আমি কি জব করব বা আমি কোন দিকে যাব। যে আমাদের এই সময়টা পার হয়ে এসে আমরা এখন এখানে আসছি। এখন আপনার কাছে আমি জানতে চাই যে একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী যে অনার্স থার্ড ইয়ারে পড়ছে, ফোর্থ ইয়ারে পড়ছে, আমাদের দেশের এই হাই কোয়ালিফিকেশন যে কর্মসংস্থানগুলো, যদি আমরা বিসিএস ধরি, এরপরে নন ক্যাডার যে জবগুলো আছে সেগুলো দেখি, সেগুলো কিন্তু সংখ্যায় খুবই কম। সেগুলোর পাশাপাশি আপনি তাদের জন্য কি সাজেস্ট করবেন যে কি কি পদক্ষেপ গ্রহণ করলে তারা পরবর্তী কর্মজীবনে আসলে এতটা খুব বেশি সাফারার হবে না এবং খুব সহজেই তাদের জীবন পরিচালনা করার মতো একটা কর্মসংস্থান তারা তৈরি করতে পারবে? আমরা পড়াশোনা করে একটা যদি আমরা পড়াশোনার পাশাপাশি আমাদের একটা জিনিস ফোকাস দিতে হবে। উদাহরণ দিতে চাই, সেটা হচ্ছে কি, আমাদের সমাজে কিছু ডাক্তার আছে, যে ডাক্তার অল বডি চেক আপ করে তার বিল 100 টাকা, আর যে ডাক্তার একদম বেশি এটা কারণ কি, উনি একদম বিশেষজ্ঞ। আমি বলতে চাই আমার যে জিনিসটা লাগে, যে এবং আমাদের ওই বিষয়ে আমাদের করতে হবে, কমিউনিকেশন স্কিল করতে হবে, আর নলেজ ইজ পাওয়ার, বাট এখন না কমিউনিকেশন ইজ সুপার পাওয়ার। সবার সাথে যে সংযোগ দেখে, এখন গ্লোবালাইজেশনের যুগ, সারা বিশ্ব এখন হাতের মুঠোয়। আমরা চাইলে অনেক কিছু করতে, দেশে বসে শুধুমাত্র মোবাইল ফোন এখন বিশ্বে কি হচ্ছে না হচ্ছে আমরা, এবং এখানে অনেক কিছু আমরা আমরা দক্ষতাকে বাড়ানো যায়। এর পাশাপাশি কমিউনিকেশন, আমাদের ডেভেলপমেন্ট,
আমরা এখন বর্তমানে ভাষায় উপস্থাপন এখন বিশ্বের বিভিন্ন দেশে খুব অগ্রগামী হচ্ছে। বাংলা শিখে থাকলে তার যোগ্যতা বহুগুণ বেড়ে যায় এবং তার পড়াশোনা দেওয়ার অনেক কিছু চলে যায়। আপনার সাথে যদি আমি আরেক ধন্যবাদ। কিছু অ্যাড করি, জনাব আব্দুর রহিম খন্দকার সাহেব, যে আপনি যেটা বলছিলেন খুব সুন্দর বলছেন যে পড়াশোনার পাশাপাশি আমরা যেন একটা অন্তত যে কোনো একটা বা দুটো স্কিলের দিকে যেন আমরা ফোকাস দেই বা ফোকাসে থাকি। তাহলে দেখা গেল যে আমরা এটা দিয়ে পড়াশোনার পাশাপাশি যে কোনো পরিস্থিতিতে কিন্তু আমরা আমাদের এই যে পার্সোনাল যে স্কিলটা এটা কিন্তু আমরা কাজে লাগাতে পারবো। আমরা যদি উন্নত রাষ্ট্রগুলোতে যদি দেখি তাহলে তারা কিন্তু প্রত্যেকটি রাষ্ট্রই দেখবেন যে যেমন আমি জার্মানির কথা বলি, ইউকের কথা বলি, ইউএস এর কথা বলি, তারা কিন্তু পড়াশোনার পাশাপাশি অনার্স লেভেল থেকে কিন্তু তারা তাদের কর্ম এক্সপিরিয়েন্সটা কিন্তু তারা গেদার করতে থাকে। আপনি যেটা বলছিলেন যে একটা সময় দেখা গেল যে আমি অনার্স শেষ করলাম, আমি জবের জন্য গেলাম, আমাকে বলা হচ্ছে যে আপনার 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। তা আমি তো মাত্র পড়াশোনা শেষ করলাম। এখন যদি কোনো স্টুডেন্ট তার অনার্স লেভেল থেকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে পড়াশোনার পাশাপাশি যদি যে কোনো একটি বা দুটি স্কিলকে যদি সে হাইলাইট করে তার উপরে ডিপেন্ড করে সামনে অগ্রসর হয়, তাহলে আমার মনে হয় যে পড়াশোনার পাশাপাশি তার আর বেকারের যে গ্লানি এটা তার নিতে হবে না এবং সহজেই সে তার মতো করে একটা কর্মসংস্থানের তৈরি করে বা চেষ্টা করে সে তার এই সুযোগটা লাভ করতে পারবে। ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর বলেছেন জনাব শাহাদাত হোসেন। আপনার কাছে আমি আরেকটি প্রশ্ন নিয়ে আসতে চাই। সেটি হচ্ছে যে বর্তমান বাংলাদেশের যে অবস্থান, বাংলাদেশ কিন্তু আমরা আমরা বলি আর কি যে আমরা আসলে গরিব দেশ, গরিব রাষ্ট্র, আমাদের কিছু নেই। কিন্তু আমার অবজারভেশন থেকে যেটা মনে হয়, আমি এখন মালয়েশিয়াতে পিএইচডি করছি, এখানে মোটামুটি ঘোরাফেরা করলাম, এখানে যারা ওয়ার্কার রয়েছে তাদের সাথে কথা বললাম, এখানের সিটিজেন যারা রয়েছে তাদের সাথে কথা বললাম, এখানের হাই ক্লাসিক সিটিজেন যারা তাদের সাথেও কথা বললাম। কিন্তু আমার কাছে যেটা মনে হয় আমাদের দেশের যে সম্পদ আছে, এই সম্পদটাকে যদি আমরা প্রপারলি ইউটিলাইজ করতে পারি তাহলে কিন্তু আমাদের যেই ভাইয়েরা বা যেই বোনেরা কর্মসংস্থানের জন্য এই মিডল ইস্টে আসে তাদের কিন্তু আর মিডল ইস্টে আসতে হবে না। এই ক্ষেত্রে আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করেন বা কিভাবে মূল্যায়ন করেন এবং কি করলে আসলে এই এই জায়গাগুলো আমরা রিকভারি করতে পারবো বাংলাদেশের প্রেক্ষাপটে বা বাংলাদেশের অর্থনীতির সাথে সামঞ্জস্য রেখে? ধন্যবাদ হুসাইন আহমেদ ভাই, একটা চমৎকার কোয়েশ্চেন নিয়ে আসছেন। যে অ্যাকচুয়ালি আমরা বর্তমানে যে যে বিষয়টা আমরা লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে বাংলাদেশে অনেক যুবক, হ্যাঁ, আসলে অর্থনীতির চাকা সচল করার জন্য একমাত্র যুবকদের অবদান সবচেয়ে বেশি বলে আমি মনে করি। সেই যুবকদের একটি শ্রেণী তারা বাংলাদেশে কর্মসংস্থান করতে না পেরে কিন্তু তারা বহির্বিশ্বের দিকে তারা চিন্তা ভাবনা করে। কিন্তু আপনি একটা লক্ষ্য করবেন যে বহির্বিশ্বে এসে তারা কি কি কাজগুলো করতেছে। প্রথমত একটা শ্রেণী দেখা যাচ্ছে যে যুবকরা এখানে কনস্ট্রাকশনের যে কাজগুলো, কনস্ট্রাকশন যে কাজগুলো এগুলো করতেছে, ইলেকট্রিক কাজগুলো করতেছে, প্লাম্বিং যে কাজগুলো করতেছে, ড্রাইভারি করতেছে, তারপর ফুড ডেলিভারি করতেছে। এই বিষয়গুলো সাধারণত বহির্বিশ্বে এসে অধিকাংশ যে এগুলো করে। আর ফার্স্ট ক্লাস জব গুলো খুব সীমিত সংখ্যক লোকে এসে করে। যেমন অনেক আছে রিসার্চ হিসেবে করতেছে, যেমন আপনি আমি বা অন্যরা আছে যারা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে এখানে জব করতেছে, হ্যাঁ, পিটি বা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট জব করতেছে। এটা কিন্তু সীমিত আকারে খুবই কম। তাইলে আমরা যে বিষয়গুলো লক্ষ্য করছি বাইরে এসে, দেশের বাইরে এসে যে যুবকরা যে কর্মসংস্থান গুলো করছে, সেই কর্মসংস্থানের যে ওয়েগুলা বা স্থানগুলো যদি আমাদের বাংলাদেশে যদি আমরা স্থাপন করে দিতে পারি, বা তারা বিদেশে এসে যে কর্মসংস্থান করে যে প্রফিটটা পাচ্ছে, যে মান্থলি যে স্যালারিটা সে কন্ট্রিবিউট করতে পারছে তার ফ্যামিলির কাছে বাইরের কাছে, সেটার দিকে লক্ষ্য রেখে যদি আমরা বাংলাদেশে সেই তাদেরকে সেই সুযোগগুলো আমরা দিতে পারি তাহলে মনে হয় অনেকটা কর্মসংস্থান বাংলাদেশে হবে বলে আমি মনে করি। হ্যাঁ, আর বলেছেন একটা জনাব বিষয় বলছেন যে জি জি আমি সুন্দর বলেছেন আপনি। আমি জনাব আব্দুর রহিম খন্দকার আপনার কাছে এই বিষয়টাই আরেকটু ক্লিয়ারলি আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশে সম্ভাবনাময় বাংলাদেশ, আমরা বাংলাদেশের নাগরিক, আমরা প্রত্যেকেই চাই যে আমরা বাংলাদেশের যারা বিদেশে যারা কর্মসংস্থানের জন্য যায়, যেই লেভেলের কর্মসংস্থানের জন্য তারা বিদেশে যায়, তারা যেন বিদেশে না গিয়ে আমাদের দেশেই যেন কর্মসংস্থান তৈরি হয়, তারা দেশেই থাকতে পারে এবং এমন কোন নতুন কর্মসংস্থান এখানে তৈরি হোক যেন বিদেশ থেকে আমাদের দেশে মানুষ কর্মসংস্থানের জন্য আসে।
এই যে আপনি আলোচনার প্রথমে আপনি বিষয়টি বলেছিলেন, এখন সেক্ষেত্রে আমার আরেকটা বিষয় আমার এই কথাতে মিসিং হয়ে গেছে, যেটা আমি বলতে চাই। আমার এই দেখেন, বিদেশের মাটিতে এসে অনেকে কিন্তু তারা উদ্যোক্তা হিসেবে তারা যে এখানে ইনভেস্ট করতেছে, সেই ইনভেস্টটা এইখানে তার নিজের দেশে সেটা করতে পারে, কিন্তু সেটা কেন করতেছে না? এখানে কিন্তু কেন সিকিউর না? আমাদের সাইবার সিকিউরিটি বা আমাদের বাংলাদেশের যে নিরাপত্তা যে একটা সংস্থা বা আছে, সেটা যদি বাংলাদেশে ফুলফিল করতে পারে, মানুষের আস্থা অর্জন করতে পারে যে দেশের ভিতরে যদি সে ইনভেস্ট করে বা কোনো একটা উদ্যোক্তা বলবো না, বিজনেস করতে চায়, সেটা যদি সে পরিপূর্ণভাবে স্বচ্ছভাবে বা ফ্রিলি সে করতে পারে, তাহলে কিন্তু সে বিদেশে এসে সে টাকাটা সময়টা ওয়েস্ট করতে এই বিষয়টা। জি জি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি খুব সুন্দর অ্যাড করেছেন এখানে। আসলে জনাব আব্দুর রহিম খন্দকার, আপনার থেকে আমি এই বিষয়টি আরেকটু ক্লিয়ারলি জানতে চাচ্ছিলাম যে এখানে আমাদের কি করা উচিত। যেমন আমি যদি আপনার সাথে অ্যাড করি আপনার কথার সাথে, যে আমাদের দেশে 64টি জেলা রয়েছে। 64টি জেলার মধ্যে যেই এলাকায় যেই কাঁচামাল বেশি, ওইটার উপরে ডিপেন্ড করে আমরা একটু আগে ইন্ডাস্ট্রির কথা আলোচনা করলাম। এখন এটার দিক নির্দেশনাটা কি হবে, আমরা কি ইন্ডাস্ট্রি করব, এখানে কি উৎপাদন করলে আমরা এখানে বেশি অন্য দেশ থেকে বেশি প্রফিটেবল হতে পারবো, এটা আপনার কাছে কি মনে হয়? যেমন আপনাকে যদি আমার একটু ক্লু দেই, আপনাদের চট্টগ্রামে কি কোন ধরনের ইন্ডাস্ট্রি করলে এখান থেকে আমরা বেশি প্রফিট হতে পারবো, এই বিষয়টি যদি আপনি বলেন। আমাদের বাংলাদেশ আসলে কৃষি নির্ভর দেশ এবং আমাদের পর্যাপ্ত প্রচুর পরিমাণে কাঁচামাল রয়েছে। আমরা যদি যাচাই করি পাওয়া যায়, এবং আমাদের এখন চট্টগ্রাম থেকে শুরু করে 64 জেলায় সরকার খুব উদ্যোগ নিয়েছে এবং ইকোনমিক জোন প্রতিষ্ঠা করছে। অধিকার হচ্ছে ইকোনমিক জোনের ক্ষেত্রে বন্ধ করতে হবে। এই জন্য বলতে চাচ্ছি আমাদের দেশে অপার সম্ভাবনা আছে ইন্ডাস্ট্রিয়াল যুগে যাওয়ার জন্য, কর্মসংস্থান সৃষ্টি করার জন্য। আমি প্রথমে শুরু করবো মৎস্য দিয়ে। হ্যাঁ, আমাদের প্রচুর মৎস্য সম্ভাবনা আছে, নদী-নালার দেশ আমাদের দেশ, এবং এরপরে আমাদের কৃষি খামার আছে, এখানে আসলে আমরা বিদেশে গিয়ে টেনশন না করে সেটি যদি আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে পারি, একটা ডেইরি ফার্ম আমাদের মানুষের কর্মসংস্থান একটা আমরা আপনার সাথে আরেকটু অ্যাড করতে চাই। সেটা হলো যে এই বিষয়গুলোর পাশাপাশি যেমন চীন, জাপান, এরপরে হচ্ছে মালয়েশিয়া, সিঙ্গাপুর, এরা কিন্তু যে হাই প্রোডাক্টগুলো যেগুলো রপ্তানি করার মাধ্যমে বেশি মুনাফা অর্জন করা যায়, এইগুলোর পাশাপাশি কিন্তু তারা ওই দিকে কিন্তু তারা অগ্রসর হচ্ছে। এখন আমরা কোন ধরনের পদক্ষেপ, যেমন আমাদের আইটি নিয়ে আমাদের কাজ করা উচিত, নতুন উদ্যোগ গ্রহণ করা উচিত, আমাদের ইলেকট্রনিক যেই পণ্য দ্রব্যগুলো আছে সেগুলো নিয়ে কাজ করা উচিত। ইভেন আপনি দেখেন যে এরকম একটি যুগে এসেও আমাদের দেশে কোনো গাড়ির কোনো কারখানা নেই। আমাদের গাড়ির প্রত্যেকটি গাড়ি কিন্তু আমাদেরকে বিভিন্ন দেশ থেকে আমদানি করতে হচ্ছে। তাহলে আমরা এখন আধুনিক যুগে বাস করি। এমন একটি সময় এসেও যদি আমরা নিজেদের তৈরি গাড়ি চালাতে না পারি, এটাও কিন্তু আমার কাছে মনে হয় যে আমাদের দক্ষতা, যোগ্যতা, শিক্ষাগত বিষয় যেটাই বলেন না কেন, আমাদের এক ধরনের ব্যর্থতা। এখন এই কাজগুলো বা এই দায়িত্বগুলো কিন্তু আমাদের যুব সমাজের নিতে হবে। আমাদের যে দুইটা কান্ট্রি আছে না, আলপিন, এটা মেড ইন চায়না, দুইটা কান্ট্রি আছে, এটা হচ্ছে মেড ইন চায়না। এই যে কলম মেড ইন জাপান। আমরা এখন এমন আমদানি নেগোশিয়েট করেছি, এটা আমরা একটু ছাত্র হিসেবে বলতে চাইছি কি, আমরা এমনভাবে নেগোশিয়েট করতে প্রযুক্তি নির্ভর আমাদের একশি ধান বা দেশের বাইরে একশি সেম কথা কি বুঝতে পারছি, বিকজ এক্সাম্পল ইজ বেটার দ্যান কৃষি। আমি একশি কাঁচামাল রপ্তানি করে একটা জিনিস শুধু সুযোগ থেকে বেশি পরিমাণে কি টাকা আমাদের বলছেন আপনি। হ্যাঁ, খুব সুন্দর বলতে আমি একটু অ্যাড করতে চাই ভাইয়ের সাথে। আমি আসলে আমি আসলে আলোচনার শুরুতে আমি বলছিলাম যে আসলে বাংলাদেশের শিল্প খাতের মধ্যে অন্যতম একটি খাত ছিল, সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং বিষয়টা। হ্যাঁ, যেটা যে ভাই বললেন, আমাদের যে মেডিকেল যে অ্যাক্সেসরিজ গুলো সেগুলো দেখা যাচ্ছে যে আমাদের পার্শ্ববর্তী দেশগুলো থেকে আমাদের ইম্পোর্ট করা লাগছে।
আর যদি সেই বিষয়গুলো যদি আমরা ম্যানুফ্যাকচারিং আমার দেশে করতে পারতাম, শুধু সেটা ম্যানুফ্যাকচারিং এমন একটা ইন্ডাস্ট্রি যেখানে প্রফিটটা পাওয়া যায় মানে চক্রবৃদ্ধি হারে, হ্যাঁ চক্রবৃদ্ধি হারে এটা পাওয়া যায়। সেদিক থেকে শুধু ম্যানুফ্যাকচারিং একটা ম্যানুফ্যাকচারিং করার মধ্যে না, এখানে কিন্তু একটা ম্যানুফ্যাকচারিং করলে এখানে কর্মসংস্থানের হিউজ একটা ওয়ে থাকে। কর্মসংস্থান তৈরি হবে, তাহলে আমাদের আপনি দেশের বললেন অর্থনীতি যে আমাদের হবে। এই আধুনিক যুগে এসেও আমাদের গাড়ি ক্রয় করতে হয় বিভিন্ন দেশ থেকে। আমাদের দেশে কোনো গাড়ি কারখানা নাই, বা মোবাইল তৈরি করার কোনো ইন্ডাস্ট্রি নাই, বা আইটি সেক্টরে ইলেকট্রিক যে আধুনিক যে যন্ত্রপাতি গুলো এগুলা তৈরি করার কোনো ইন্ডাস্ট্রি নাই। আসলে সেই বিষয়টা আসলে আমরা আসলে প্রশ্নবিদ্ধ করে, কিন্তু যদিও বাংলাদেশ গভর্নমেন্ট সর্বোচ্চ চেষ্টা করতেছে এগুলো পুনরুদ্ধার করে, এগুলোর প্রতি জোর তাগিদে কিভাবে এগুলো আমাদের দেশে ইয়ে করা যায় সেটা সেই বিষয়ে গভর্নমেন্ট সুদৃষ্টি আছে বলে আমি মনে করি। তবু আমরা মনে করি যে এই বিষয়গুলো যত দ্রুত সমাধান হবে, যত দ্রুত আমাদের দেশে এগুলা বাস্তবায়ন হবে, তত বেশি বাংলাদেশে যে বেকারত্ব দূরীকরণ হবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ, আপনাদের খুব সুন্দর অ্যাড করেছেন। জি জনাব খন্দকার। রাইট চয়েস বলতে কথা আছে, ইকোনমিক্স একটা রাইট চয়েস। আমি যার জমি আছে এই যদি আমরা পালন করি আমরা কি হবে, কিন্তু এটা আমি বলতে চাচ্ছি সেটা থেকে আমাদের যোগানের পর্যাপ্ততা, আমাদের ইন্ডাস্ট্রি থেকে যোগানের পর্যাপ্ততা নাই বিধায় আমরা ইন্ডাস্ট্রি থেকে আগে পাচ্ছি না। কারণ বাংলাদেশের এই অত্যন্ত হয়। হ্যাঁ অবশ্যই। এখন আমি বলতে গ্রামের মধ্যে টিভিতে মতো দেয় ওরা বড় বড় প্লেয়ারের মতো সে দেখা করতে ওই কাপড় চোপড় তৈরি করতে পারে, কিন্তু যে রাইট হয় ওদের ওরা এটা গুরুত্বপূর্ণ প্লেন আবিষ্কার করবে, তারা গাড়ি আবিষ্কার করবে, তারা পোশাক আবিষ্কার করবে না, কারণ ওরা অনেক এক্সপেন্সিভ। ধন্যবাদ আপনাকে। এই বিষয় নিয়ে আমাদের একটা মধ্যে রেখে দেয়, কারণ হচ্ছে আমরা যেন এটা ভুলে যাই, আমরা যে ইন্ডাস্ট্রিতে যাই সব পাঠাই আর তো কখন কি ঠিকানা নাই, আমাদেরকে মেন্টালিটি বদ্ধ করে রাখা হয় যেন আমরা অন্য কিছু চিন্তা ভাবনা করতে না। হ্যাঁ তো এখন ওদের প্রযুক্তি ওদের চিন্তা শক্তি হচ্ছে উন্নত। একটা কথা আছে সেটা আমি মানুষ শব্দ পরিমাণ করা হয়, যে মানুষ যত বড় সে শব্দ পরিমাণ করা হয়, মানুষের একেবারে খুব সুন্দর বলেছেন। আমাদের আমাদের যে আমরা ইন্ডাস্ট্রির কথা যে বলছি, আমরা ইন্ডাস্ট্রি এই জনাব খন্দকার ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমাদেরকে আমাদের ম্যানুফ্যাকচারের দিকে অগ্রসর হতে হবে, এবং সরকার আশা করি এই বিষয়ে খুব কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে। বর্তমান সময়ে একটি রাষ্ট্র উন্নত অর্থনৈতিক দিক থেকে উন্নত হতে হলে আসলে ইন্ডাস্ট্রির কোনো বিকল্প নেই, এবং এই যে আমদানি নির্ভর যেই অভ্যাসটা এটা আমাদের কমাতে হবে। আমাদের প্রয়োজনীয় যে জিনিসগুলো এগুলো নিজেদেরকে তৈরি করতে হবে, ইভেন আমাদের রপ্তানি বাড়াতে হবে। আমদানি কমানোর পরে রপ্তানি যখন আমরা বাড়াতে পারবো তখন আমরা অর্থনৈতিকভাবে খুব দ্রুত সম্প্রসারণ ঘটবে, আমাদের বেকারত্ব সমস্যা দূর হবে, এবং ভালো একটি অর্থনীতির দেশ হিসেবে আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। আমরা যদি একটা কিনে যদি বিক্রি করি, আর যদি আমরা চয়েস করে বিক্রি করি, এটা হচ্ছে উদ্যোক্তা। উদ্যোক্তার গুণ অনেক বেশি। উদ্যোক্তা কর্মসংস্থান সৃষ্টি করে, যুগ করে, এবং বিনিয়োগ সৃষ্টি কিছু করে। থেকে আমরা আগাই, আমরা উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে না আলাদা হবে, এবং আমরা দিন আমদানি হবে। এটা আমি সবার কাছে আকুল আবেদন, এটা সবথেকে এগিয়ে আসতে হবে, জনগণ থেকে শুরু করে সরকারকে সবাইকে এগিয়ে যেতে হবে। এবং আমাদের দেশে এমন প্রেক্ষাপট ব্যবসায়ীকে আজকে আপনি কিছু অ্যাড করতে চাচ্ছেন? আমি সর্বোপরি যে আমাদের আলোচনা, ব্যাখ্যা, বিশ্লেষণ এবং পর্যালোচনার মাধ্যমে আমি সর্বশেষ যে বাংলাদেশে
সরকার এবং বাংলাদেশের শিক্ষিত অর্ধশিক্ষিত বা সকল শ্রেণীর মানুষকে যে মেসেজটা আমি দিতে চাই আমার এই আলোচনার মাধ্যমে, সেটা হচ্ছে একটা দেশ তখনই স্বাবলম্বী এবং কর্মসংস্থানের মাধ্যমে তার জীবন জনাব আব্দুর রহিম খন্দকার, আপনার কাছে আবার পরে আসবো। জনাব আব্দুর রহিম জি 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 খন্দকার, আপনার কাছে আবার পরে আসবো। একজন মানুষ তার যে কর্মসংস্থানের যে ওয়েটা সে মানে নিজেকে এস্টাবলিশ করবে, তার মধ্যে আমি তিনটা বস্তুকে একই 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 সারিতে গেঁথে নিয়ে এসেছি। সেটা হচ্ছে প্রথমে শিক্ষা, শিক্ষার কোনো বিকল্প নাই। শিক্ষার পাশাপাশি হচ্ছে দক্ষতা। দক্ষতা এমন একটা বিষয় যেটা শিক্ষাটাকে আরো মানোন্নয়ন করবে, এবং সেই শিক্ষা এবং দক্ষতার পাশাপাশি যে শিল্প, যে ইন্ডাস্ট্রিয়াল যে কাজ, এটা আমরা বলছি, যেটা বলছে ইন্ডাস্ট্রি এবং টেকনোলজি এবং সার্ভিস সেক্টর, এই তিনটার সমন্বয়ে, যে শিক্ষা, দক্ষতা, শিল্প, এগুলোর সমন্বয়ে একটা পরিপূর্ণ একটা কর্মসংস্থান বা বাংলাদেশ বা বিভিন্ন বিশ্বের যে আমি যে স্টাডি করে যেটা দেখেছি যে কর্মসংস্থানের মূল ওয়ে হচ্ছে এগুলোর প্রতি বেশি গুরুত্ব দিলে আমাদের বাংলাদেশের যে কর্মসংস্থান গুলা সেটা পরিপূর্ণ হবে এবং ভবিষ্যতে আরো ভালো কিছু আশা করবে বলে আমি মনে করি। আমরা সবাই আশাবাদী বাংলাদেশ ক্রমবর্ধমান অর্থনৈতিক দিক থেকে আরো দ্রুত অগ্রসর হোক, এবং এই যে সমসাময়িক যে সমস্যাগুলো এগুলোর সমাধান হোক, এবং বেকারত্বের যে সমস্যা বাংলাদেশে, এটা অনেকেই বলে, অনেকে বলে না। অনেকের সাথে কথা বললে আসলে অনেকেই আমরা দেখি যে স্টুডেন্ট অবস্থা থেকেই তারা একটা হতাশার মধ্যে দিয়ে যায় যে তারা আসলে তাদের ফিউচার কি করবে। এগুলো কিন্তু আমাদের রাষ্ট্রের দায়িত্ব। এই রাষ্ট্র কিন্তু আরেকটা জিনিস আমি একটু হুসেন ভাই, আরেকটা জিনিস সহজভাবে বলতে চাই। আমরা আমাদের যে এডুকেশন সেক্টরটা, আমরা যখন সহজভাবে আমরা এডুকেটেড হতে পারি, হ্যাঁ, কিন্তু ঠিক ততটুকু সহজভাবে আমরা কিন্তু এডুকেশনের পাশাপাশি স্কিল, যে দক্ষতাটা অর্জন করতে পারতেছি না। আবার শিক্ষা এবং দক্ষতা আমরা অর্জন করার পাশাপাশি যখন আমরা ইন্ডাস্ট্রি করতে যাই তখন বিভিন্ন সমস্যা আমরা ফেস করি। তাই শিক্ষা এবং দক্ষতার পাশাপাশি যখন ইন্ডাস্ট্রি গুলাকে আমরা যখন পরিপূর্ণ স্বচ্ছতা নিয়ে আসতে পারবো, তখনই কিন্তু একটা ছেলে নিজেকে উদ্যোক্তা হিসেবে বা নতুন কিছু করার প্রেরণা তার মাঝে থাকবে এবং বেকারত্ব দূর হবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ। আমিও আপনার সাথে একমত, এবং আমরা চাই যে সরকার এই বিষয়ে খুব কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে, কারণ সরকারের সহায়তা ছাড়া দেশকে আসলে ইন্ডাস্ট্রি থেকে ডেভেলপ করা এটা কখনোই সম্ভব না। এবং নতুন কর্মসংস্থান সুযোগের লক্ষ্যে বাংলাদেশ সরকার নতুন কর্মসংস্থান সুযোগের লক্ষ্যে নতুন কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে, এবং বিশ্বের বুকে বাংলাদেশ একটি সত্যিকার অর্থে আধুনিক বাংলাদেশ এবং আধুনিক অর্থনীতির বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত হোক, এটা আমাদের সকলের প্রত্যাশা। প্রতিটি বাঙালি হিসেবে কিন্তু আমরা এটা প্রত্যাশা করি। বাংলাদেশের যতগুলো নাগরিক বিদেশে অবস্থান করে তারাও কিন্তু চায় যে বাংলাদেশে এমন একটা সুযোগ তৈরি হোক, আমি আমার মাতৃভূমিতে আবার ফিরে যাব, আমি আমার দেশে আমার নতুন কর্মসংস্থান হবে, আমি আমার সন্ততি নিয়ে আমি আমার দেশে বসবাস করব। এই আকাঙ্ক্ষা, এই স্বপ্ন কিন্তু প্রত্যেকের মাঝেই কিন্তু থাকে, কিন্তু প্রেক্ষাপট এমন হয় যে সুযোগের অভাবের কারণে বা আমাদের নিজেদের সুবিধার কারণে কিন্তু আমরা অনেকেই কিন্তু সাধারণত বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে বা বিদেশে যাই। এই জায়গা থেকে আমরা বের হয়ে আসব এবং বাংলাদেশ সত্যিকার অর্থে আধুনিক বাংলাদেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে, এটা আমাদের সকলের প্রত্যাশা। ভয়েস অফ হিউম্যানিটি অ্যান্ড জাস্টিসের পক্ষ থেকে আপনারা যারা অনলাইনে আমাদের অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে রয়েছি। আমি অনুষ্ঠানের শেষের দিকে শেষ করার আগে আরো দু একটি প্রশ্ন আমাদের অতিথি বৃন্দ করতে চাই, যেটার জানার আকাঙ্ক্ষা অনেকের রয়েছে। আমরা আজকে আলোচনা করলাম, এটার আলোচনা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। এখানে আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি। গভর্নমেন্টের সদিচ্ছা প্রয়োজন, মানুষের কর্মসংস্থানের জন্য আমাদেরকেও এগিয়ে আসতে হবে, দক্ষতা বাড়াতে হবে শিক্ষার পাশাপাশি, এবং ইন্ডাস্ট্রি করতে হবে, এবং বিদেশি পর্যটকরা কিভাবে আমাদের দেশে ইনভেস্ট করবে সেই বিষয়টিও আমাদের গভর্নমেন্টের ইন্টারন্যাশনাল যে ডিপ্লোম্যাটিক পলিসি রয়েছে তার মাধ্যমে করতে হবে। এই বিষয়গুলো যদি একসাথে সমন্বয় করে একটি ফ্রেম কাঠামোর মধ্যে যদি আমরা নিয়ে আসি, তাহলে আমরা আশাবাদী যে বাংলাদেশ থেকে এই বেকার যে সমস্যা অনেকাংশেই দূর হবে। জনাব শাহাদাত হুসাইন, আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে যে আপনি রিলিজিয়াস স্টাডিজ নিয়ে আপনি পড়াশোনা করছেন, আপনার মাস্টার্সের থিসিস রিলিজিয়াস পারপাসে ছিল মেবি, আমি যতটুকু জানতে পেরেছি। এই যে ধর্মীয় শিক্ষা এবং সাধারণ শিক্ষা, এই আমাদের দেশে কিন্তু এই দুই ধরনের শিক্ষাই বেশি বিদ্যমান আমরা দেখি, যে ধর্মীয় শিক্ষা এবং সাধারণ শিক্ষা। এই ধর্মীয় শিক্ষা এবং সাধারণ শিক্ষার পাশাপাশি প্রত্যেক শিক্ষার সাথেই যদি আমরা
এই কর্মমুখী দক্ষতা উন্নয়নের জন্য কাজ করি, তাহলে এইগুলো আমরা আমাদের নাগরিককে যেভাবে আমরা আধুনিকায়ন করতে পারবো, আমাদের দেশকে যেভাবে আধুনিকায়ন করতে পারবো, এবং কর্মজীবনে তারা এটার একটা ভালো সুবিধা পাবে। এটা নিয়ে আপনার মতামত বা এই বিষয়ে আপনি কি কি বলতে চান? খুব সুন্দর কথা বলছেন, যদিও আমি বিষয়টা একবার আলোচনা করেছিলাম, রিপিট হয়ে যাচ্ছে। তবু বলছে আসলে আমাদের ইসলামী রিলিজিয়াস পার্সপেক্টিভে কোরআন যেটা বলে সেটা হচ্ছে ব্যবসাকে আমরা হালাল করেছি এবং সুদকে হারাম করেছি। আল্লাহ তাআলা ব্যবসাকে বারবার উৎসাহিত করেছে, কিন্তু পাশাপাশি সুদকে এটা হারাম করে দিয়েছে। কেননা আল্লাহ তাআলা কোরআন শরীফে এটা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লু রিবা আজওয়াফান মুজাফাতান, হে ঈমানদারগণ তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। হ্যাঁ, আবার অন্যদিকে আল্লাহ তাআলা ব্যবসাকে উৎসাহিত করতেছেন, হ্যাঁ, যে তোমরা ওজনে কম দিও না, ব্যবসাকে তোমরা বৈধভাবে করো, ওজনে কম দিও না। যাই হোক, আমি যেটা বলছিলাম, যখন রিলিজিয়াস পার্সপেক্টিভে যখন আমি আলোচনা করব, তখন এখানে আসবে স্বচ্ছতা, সততা, হ্যাঁ, নির্ভয়, হ্যাঁ, এবং ক্ষুধাভীরতা। যেমন আমি আগে বলেছি, শিক্ষার পাশাপাশি যেমন দক্ষতার পাশাপাশি শিল্প, ইন্ডাস্ট্রি, যখন শিক্ষাটা সে রিলিজিয়াস পার্সপেক্টিভে সে শিক্ষা অর্জন করবে, তখন সেটা কিন্তু স্বচ্ছ, এবং স্বচ্ছ যখন একটা শিক্ষা ব্যবস্থা থাকবে, তখন তার দক্ষতাটা হয়ে যাবে পরিপূর্ণ। আর দক্ষ এবং শিক্ষা দুইটা যখন পরিপূর্ণ হয়ে যাবে, তখন তার শিল্পটা হয়ে যাবে এতটুকু স্বচ্ছ যে এখানে কোনো করাপশন থাকবে না, কোনো ম্যানুফ্যাকচার। বাংলাদেশে যখন আমরা লক্ষ্য করি, একটা ফুড ইন্ডাস্ট্রিতে যখন একটা শিশু বাচ্চা যখন একটা জাস্ট একটা ড্রিঙ্ক একটা তৈরি করে, এটা ম্যানুফ্যাকচার করতে কোনো দূষিত কেমিক্যাল দ্বারা তারা তৈরি করছে, কেননা তাদের মধ্যে ধর্মীয় যে রিলিজিয়াস যে থট সেটা তাদের মধ্যে নেই। সে কখনো চিন্তা করতে পারতেছে না যে বাচ্চাটা খাচ্ছে সেটা আমার বাচ্চা হতে পারে, সে আমার প্রতিবেশী হতে পারে, সে আমার মুসলিম ভাই, সে আমার বোন, সেভাবে চিন্তা করতে পারতেছে না। যখন সে রিলিজিয়াস স্টাডি করবে, তখন তার মধ্যে যে পিউরিটি, ক্ষুধাভীরতা বা স্বচ্ছতা, সেটা তার মধ্যে তার উপলব্ধি করবে। তখন তার ইন্ডাস্ট্রিয়াল কাজে যে ম্যানুফ্যাকচারিং গুলো করবে, তখন তার সততা দিয়ে তৈরি করবে, এবং এটি একটা বাস্তব রূপ দেওয়ার পরে ভালো একটা পড়বে বলে আমি মনে করি। খুব খুব সুন্দর বলেছেন। আপনার সাথে যদি আমি আরো একটু অ্যাড করি, তাহলে বিষয়টি হচ্ছে যে ধর্মীয় শিক্ষা ও সাধারণ শিক্ষার যে বিষয়টি, এটিকে কিন্তু আমরা আসলে আলাদাভাবে দেখছি না। ধর্মীয় শিক্ষা এবং সাধারণ শিক্ষা, এই ধর্মীয় শিক্ষা এবং সাধারণ শিক্ষাকে যদি আমরা একসাথে করি, যেমন একজন লোক সে সাধারণ শিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি তার ধর্মীয় জ্ঞান থাকা উচিত। আমরা এরকম অনেক সময় দেখেছি যে কর্মজীবনে এই যে ধর্মীয় শিক্ষা, এটা কিন্তু অনেক বড় প্রভাব ফেলে। একটা জিনিস আমি এড করি, আসলে ইসলাম ইজ এ কোড অফ লাইফ। ইসলাম এমন একটা জীবন ব্যবস্থার নাম, হ্যাঁ, যেখানে সবকিছু এখানে ইনক্লুডেড। হ্যাঁ, আপনি অর্থনীতি বলেন, পলিটিক্স বলেন, আপনার ল বলেন, আপনার সামাজিক বলেন, প্রত্যেকটা বিষয়ে কিন্তু এখানে রিলিজিয়াস এখানে আলোকপাত করা হয়েছে। জাস্ট আমাদের প্রয়োজন অনুপাতে সেটা জাস্ট ক্যাচ আপ করে নিতে হবে সেই বিষয়, সেটা। আমি এটার পাশাপাশি বলেছিলাম যে এটার সাথে সাথে যদি আমরা একই সাথে আপনার ধর্মীয় শিক্ষা, জেনারেল শিক্ষা এবং কর্মদক্ষতার মধ্যে যদি আমি বলি, তাহলে দেখা যাচ্ছে ল্যাঙ্গুয়েজের যে বিষয়টা থাকে, আমরা যদি পঞ্চম শ্রেণী থেকে স্টুডেন্টদেরকে ল্যাঙ্গুয়েজের উপরে প্রায়োরিটি দেই, যেমন আমাদের ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, যদি আমরা একটা বাচ্চা পঞ্চম শ্রেণী থেকে যদি এটার উপরে ট্রেন আপ করে আস্তে আস্তে নিয়ে আসি, তাহলে কিন্তু অনার্স লেভেলে যে তাকে ইংলিশে বক্তব্য দেওয়া, ইংলিশ কনভারসেশন করা, কমিউনিকেট করা, এটা কিন্তু বেশি একটা তার জন্য টাফ হবে না। আমি মনে করি এই বিষয়টি সর্বসম্মতভাবে গ্রহণ করা উচিত। শুধু আধুনিক শিক্ষা, জেনারেল শিক্ষা, মাদ্রাসা শিক্ষা বিষয়টা এরকম না। পঞ্চম শ্রেণী থেকে অন্তত এসএসসি লেভেল, ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত যেন একজন শিক্ষার্থী তার যে ভাষা দক্ষতা, এটা যেন সে ফুলফিল এখান থেকেই করতে পারে, এবং পরবর্তীতে এটাকে কর্মজীবনে অর্থাৎ ইন্টারমিডিয়েটের পরেই যেন এটাকে কাজে লাগিয়ে সে তার দক্ষতা বৃদ্ধি করতে পারে। যেমন আপনি এখন দেখবেন যে আইটি ক্ষেত্রে যতগুলো টুল রয়েছে, এআই এর যতগুলো টুল রয়েছে, এগুলো যদি একজন লোক ভালো ইংরেজি না জানে, তাহলে তার পক্ষে কিন্তু এইগুলোকে প্রপার ইউটিলাইজ করা সম্ভব না। এখন আপনি যদি এআই এর যে বর্তমান সময়টা হচ্ছে আপনার এআই এর সময়, এখন এআই এর টুলগুলো যদি আপনি সহজভাবে আমাদের বাচ্চাদেরকে ব্যবহার করতে না শেখান, তাহলে কিন্তু তারা আন্তর্জাতিকভাবে অনেক পিছিয়ে পড়বে। তাহলে আমি হুসেন ভাইয়ের সাথে আরেকটু অ্যাড করতে চাই। আমি আসলে পিএইচডি করতেছি এআই এর উপরে যে রিসার্চ করতেছি, এআই ইন হাই এডুকেশন, যে উচ্চ শিক্ষার মধ্যে এআই সিস্টেমটা কিভাবে প্রভাব বিস্তার করে, এটা নিয়ে আমি একটা রিসার্চ করতেছি। এখানে রিসার্চ করতে যে আমি দেখতে পাচ্ছি যে এআই এমন একটি প্রযুক্তি, প্রযুক্তিটা আপনি ব্যবহার করার আগে এটা কিভাবে আপনি কমেন্ট করতে হবে সেটা তার আগে জরুরি।
যে আসলে আপনি কি জানতে চাচ্ছেন, এআই এর কাছ থেকে আপনি কি জানতে চাচ্ছেন, এআই কিভাবে ব্যবহার করতে চাচ্ছেন এবং কোন কাজে রাইট, ব্যবহার রাইট। করতে চাচ্ছেন। হ্যাঁ, আমার সেটা মনে আগে হয় যে জানতে হবে। হ্যাঁ, আমার মনে হয় নতুবা যে আমরা AI প্রযুক্তি এমন একটা প্রযুক্তি এমন ভাবে ইনস্টল করা আছে এটা আপনাকে মিসগাইডেড করতে পারে। সুতরাং এটা ব্যবহার বিধি আগে জানতে হবে। আমার মনে হয় যে আমাদের আমাদের শিক্ষার্থীদেরকে এই বিষয়গুলো নিয়ে আরো সতর্কতার সহিত তাদেরকে এই বিষয়টা প্রশিক্ষণের মাধ্যমে আরো অগ্রসর করানো উচিত, যেন পরবর্তী কর্মজীবনে তারা এই বিষয়টি নিয়ে এগিয়ে আসতে রাইট। পারে। জনাব আব্দুর রহিম খন্দকার, আপনি কি কিছু অ্যাড করতে চান এই টপিকের উপরে? যে আমি AI এর বিষয়ে শুনেছি কি AI এর মাধ্যমে এখন বর্তমানে আমি যেটা সত্যি কথা বললে নয় শোনা হচ্ছে। আমরা যেটা আগে স্কুলে ছিলাম বা স্টাডি করতাম সকালে উঠে আমাদের নামাজ পড়ে সূর্য ওঠার সাথে সাথে এখন মানুষকে স্টাডি না করে AI এর উপর নির্ভরশীল হয়ে গেছে। একসময় দেখবে যে AI হচ্ছে 100 জন মানুষের নিয়ন্ত্রণে একজনের হাতে চলে আসবে। এটা কিন্তু ভবিষ্যতের জন্য অবশ্যই ক্ষতিকর। আমি বলছি সেটা কি এর পাশাপাশি নিজের দক্ষতা উন্নয়ন, সামাজিক উন্নয়ন, রাষ্ট্রের উন্নয়ন এটা এখন তো প্রয়োজন। রাইট, রাইট। আপনি সঠিক বলেছেন। এআই এর যে সঠিক ব্যবহার এটি আসলে আমাদেরকে জানতে হবে। এটা যেন মিস ইউজ না হয়। যদি এটা মিস ইউজ হয় তাহলে এআই আমাদের ব্যবহার করবে। এটাই আমরা আমাদের সামরিক আমি আলোচনার আরেকটা মধ্যে জিনিস আপনি অ্যাড করতে চাই, রিসার্চ যেহেতু এআই প্রযুক্তি নিয়ে আসছেন হোসেন ভাই, আরেকটা জিনিস বুঝতে হয়। এআই প্রযুক্তি নিয়ে যখন কেউ ভাবতে হয় বা কোনো কথা বলতে হয়, তবে প্রথমে তাকে কগনিটিভ লোড যে থিওরিটা সেটা তাকে ফলো করতে হবে। কারণ কগনিটিভ লোড বা থিওরিটা কি সেটা আপনাকে যখন রিসার্চ করে বুঝতে হবে, তখন আসলে আমি মূল কথা যেটা বাংলায় বলতে চাইবো যে যেটা হচ্ছে যে মানুষের থিঙ্কিং ক্যাপাবিলিটি কতটুকু, বা একটা বিষয়ের উপর ফোকাস বা মনোযোগ দেওয়ার কতটুকু সে মনোযোগ দিতে পারে, বা কতটুকু সে ক্যাচ আপ করতে পারে, বা তার ব্রেনটাকে কিভাবে সে বোঝাতে পারে যে দিস ইনফরমেশন উইল বি কারেক্ট অর রং, এটা সঠিক সারা তথ্য বিশ্ব নাকি সারা বিশ্বের এটা। সাথে কিন্তু আমরা যখন এআই আমরা যখন প্রযুক্তি আমাদেরকে আমরা যেভাবে সহজভাবে ব্যবহার করতেছি, আসলে এআই প্রযুক্তিটা ততটা সহজ নয়। হ্যাঁ, যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে আমরা পারেন। যখন আমাদের আমাদের নেক্সট প্রজন্মকে যখন আমরা আন্তর্জাতিকভাবে কম্পেয়ার করব, আমাদেরকে কিন্তু তাদেরকে ওইভাবে গড়ে তুলতে হবে যেন তারা ইন্টারন্যাশনালি যে কম্পিটিশন গুলো রয়েছে সেগুলোতে যেন তারা বিজয় অর্জন করতে পারে এবং সেখানে যেন তাদের দক্ষতা তারা সেখানে প্রদর্শন করতে পারে। এটাই আমাদের মূল কথা ছিল। এটাও কিন্তু আমাদের কর্মসংস্থানের সাথে রিলেভেন্ট। কেউ যদি এই রাইট, প্রযুক্তিগুলো ভালোভাবে যদি তার আয়ত্তে আসে, ভাষা দক্ষতা যদি তার ভালো থাকে, তাহলে কিন্তু পৃথিবীর যে কোনো জায়গায় সে কিন্তু তার নিজের অবস্থান তৈরি করে নিতে পারবে। তা আমরা আশা করি যে আমাদের এই দেশের সাধারণ লাস্ট একটা কথা আমি অ্যাড করে দিচ্ছি এআই প্রযুক্তির ব্যাপারে। এআই প্রযুক্তিটা এটা আসলে অফিসিয়াল একটি বিশাল ভূমিকা পালন করে এআই প্রযুক্তিটা। যেমন যে কোনো গভর্নমেন্ট, সরকারি বা নন গভর্নমেন্ট প্রাইভেট যে সেক্টর গুলো আছে, এইচআর ডিভিশন গুলো আছে, আগে ফর এক্সাম্পল আমরা যখন একটা অ্যাপ্লিকেশন লিখতাম বা একটা ইমেল করতাম, তখন আমাদেরকে ল্যাঙ্গুয়েজ পারফরমেন্স জানা লাগতো, গ্রামাটিক্যাল চিন্তা করা লাগতো, বা কিভাবে লিখবো এটা ফরম্যাটটা চিন্তা করা লাগতো। কিন্তু এআই প্রযুক্তিটা আমাদের মেমোরি বা আমার স্কিল বা আমার নলেজকে এতটুকু ইজি করে দিয়েছে যে জাস্ট একটা কমান্ডের মাধ্যমে সে বলে দিচ্ছে যে কিভাবে লিখবো, কিভাবে পুরো ফরম্যাটটা সে দিচ্ছে, জাস্ট আপনি কপি পেস্ট করে আপনি পাঠিয়ে দিচ্ছেন। হ্যাঁ, পাঠানোর তার আগে যদি জাস্ট খালি আপনি অতটুকু স্কিল থাকে যে রিডিং ক্যাপাবিলিটি, কারেকশন ক্যাপাবিলিটি থাকলে কিন্তু আপনি সঠিকভাবে এটা ইউটিলাইজ করতে পারতেছেন। তো এটা কিন্তু একটা ব্লেসিং ও এআই প্রযুক্তি ইজ নট আর ইটস অলসো দা ব্যাড সাইড। হ্যাঁ, ব্যাড রাইট, এন্ড রাইট। গুড এটাকে আমার ব্যবহার জানতে হবে। এটার প্রপার ব্যবহারটা ব্যবহার আমাদের সঠিক ব্যবহার তাহলে আমরা এটার মাধ্যমে উপকৃত হতে পারবো এবং আমাদের পরবর্তী জেনারেশন এটার মাধ্যমে বেনিফিট হতে পারবো। এখন আমরা যেই মূল আলোচনা ছিল আমাদের কর্মসংস্থান সৃষ্টি। আসলে কর্মসংস্থানের সাথে রিলেভেন্ট অনেক বিষয় কিন্তু আমাদের এখানে উঠে আসছে। আমি আশা করি যে আমাদের সাথে দর্শক শ্রোতা যারা যেখান থেকে দেখছেন, আপনাদের এই আলোচনাটি ভালো লাগবে এবং আপনারা এখান থেকে উপকৃত হতে পারবেন। আসলে এই কম আলোচনার মধ্যে একটি সামগ্রিক বিষয় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, এটি আলোচনা কন্টিনিউ করলে চলতেই থাকবে। অনেক বিষয় এখনো আমাদের কথার মধ্যে আসে নাই, অনেক কথা এখনো রয়ে গেছে যে কিভাবে আমরা নতুন কর্মসংস্থান সৃষ্টি করব, সরকার কিভাবে এটাকে সহযোগিতা করবে, কিভাবে বিদেশি ইনভেস্ট আমরা বাড়াবো, কিভাবে আমাদের আমদানি আমরা বেশি নির্ভর না হয়ে রপ্তানি নির্ভর দেশ হিসেবে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করব, আমাদের দেশের জনগণের যে বেকার তালিকা সেটা তৈরি করব, সেটার উপরে ডিপেন্ড করে যোগ্যতা ভিত্তিক তাদেরকে কর্মসংস্থানের সুযোগ তৈরি করব। এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে ভাবতে হবে, কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে, কাজ করতে হবে, কারণ দেশ আমাদের, জনগণ আমাদের।
এইগুলো নিয়ে কিন্তু আমরা দেখি যে আলোচনা সমালোচনা খুব কম হয়। কিন্তু আমার কাছে যেটি মনে হয় যে একটি রাষ্ট্রের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আলোচনা হওয়া উচিত ওই রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা নিয়ে। কিন্তু আমরা দেখি যে আমাদের এই অর্থনৈতিক অবস্থা নিয়ে আলোচনা আমাদের দেশে খুব খুব বেশি একটা হয় না, যার কারণে আমরা ভয়েস অফ হিউম্যানিটি অ্যান্ড জাস্টিস কার্যকরী কিছু টপিক নিয়ে আমরা আলোচনা করতে চাই, যেটি সাধারণ অর্থে দেশের উপকার হবে, মানুষের উপকার হবে। আমাদের সাথে যারা যুক্ত ছিলেন আপনাদের সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং জনাব শাহাদাত হোসাইন এবং জনাব আব্দুর রহিম খন্দকার আপনাদেরকেও আমাদের সাথে যুক্ত হয়ে সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। একদম আপনাদের শেষ মতামত এর মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব। প্রথমে আমি জনাব শাহাদাত হোসেন আপনার শেষ মন্তব্যটি জানতে চাই আজকের আলোচনা। ধন্যবাদ আহমেদ। সর্বশেষ মন্তব্য বলতে এটাই, আমি বাংলাদেশ সরকারের পাশাপাশি যারা বাংলাদেশের সচ্ছল মানে অর্থনীতি দিক দিয়ে যারা সচ্ছল আছেন তাদেরকে আরো এই বিষয়ে সচেতন হতে হবে, তাদেরকেও উদ্যোগ নিতে হবে যে বাংলাদেশের গভর্নমেন্টের পাশাপাশি আমরা কিভাবে সাধারণ শিক্ষার্থীদের বা যারা অর্ধ শিক্ষার্থী আছে, অর্ধ শিক্ষিত আছে বা যারা মানে নন শিক্ষিত আছে তাদেরকে কিভাবে আমরা দেশের সম্পদ হিসেবে গড়ে তুলতে পারি তাদের কর্মসংস্থানের মাধ্যমে, সেদিকে স্বচ্ছ দৃষ্টি জ্ঞাপন করার জন্য আমি আহ্বান জানাবো। এবং গভর্নমেন্টের পাশাপাশি আরো আমি যেটা বলছি যে গভর্নমেন্টকে আমি বারবার এটা স্মরণ করিয়ে দিই যে গভর্নমেন্টে শুধু সরকারি চাকরিটাই মূল বিষয় না, সরকারি চাকরির পরবর্তী বাদে আরো অনেক সেক্টর রয়ে আছে যেখানে মনে করেন কর্মসংস্থান বৃদ্ধি করা, যেটা অলরেডি আমরা আলোচনা করেছি। হ্যাঁ, তাই আমরা মনে করি যে কর্মসংস্থানের মূল ভিত্তি হচ্ছে তিনটা। হ্যাঁ, সারা ওয়ার্ল্ডের মধ্যে যেটা মানে মূল তিনটা: শিল্প, হ্যাঁ, প্রযুক্তি এবং সেবা খাত। এই তিনটার উপরে করে বাংলাদেশ সরকার এবং সকলের প্রতি আহ্বান থাকবে যে এই বিষয়ে গুরুত্ব আরোপ করার জন্য বাংলাদেশের কর্মসংস্থানের বৃদ্ধি করে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর আলোচনা উপস্থাপন করেছেন এবং আবারও আপনাকে ভয়েস অফ হিউম্যানিটি অ্যান্ড জাস্টিসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। জনাব আব্দুর রহিম খন্দকার আপনার শেষ মন্তব্য, আজকের অনুষ্ঠানের আপনার শেষ মন্তব্যটি আপনার থেকে জানতে চাই। ধন্যবাদ। আমি দেখতে চাই 2035 সালের মধ্যে ইনশাআল্লাহ বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টি হবে, বেকারত্ব দূর হবে, আর্থিক সামাজিক উন্নয়ন হবে এবং একটি দক্ষ এবং উদ্ভাবন সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে। এই প্রত্যাশায় দেশ এবং জাতির সবাইকে আহ্বান জানাই। এবং আপনাকে বলে শেষ করতে চাই সেটা হচ্ছে কি, একজন চাকরি করলে একজন চাকরি করা হয়, একটা পরিবার চলে। আর যদি উদ্যোগটা হয়, কোরআনে বলা হয়েছে সেটা হচ্ছে কি আল্লাহ তাআলা দিছে ব্যবসা বাণিজ্যে, এক ভাগ দিছে পশুপালনে। তো আমি চাই সবাইকে শুরু করার জন্য, উদ্যোগী হওয়ার জন্য, এই উদ্যোগ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে, দেশ উন্নত হবে, জাতি উন্নত হবে, উন্নত হবে, বিশ্ব এই বলে আমি ধন্যবাদ জনাব আব্দুর রহিম খন্দকার, আপনাকেও ধন্যবাদ। দর্শক শ্রোতা যারা আজকে আমাদের দেখছিলেন, আপনাদের জ্ঞাতার্থে আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে বর্তমানে কিন্তু বাংলাদেশের বেকারের যেই হার সেটি হচ্ছে 4.6%। অন্যদিকে যদি আমরা যুক্তরাষ্ট্রের বেকারত্বের হার দেখি সেখানে দেখা যাচ্ছে 4.4%, মালয়েশিয়ার বেকারত্বের হার 3.8%, যুক্তরাজ্য সেখানে কিন্তু আমাদের দেশের থেকেও বেকারত্বের হার বেশি, অর্থাৎ 4.8%। এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা কিন্তু আসলে আমাদেরকে খুব সহজেই কিন্তু আমরা একটা সলিউশন আমরা কিন্তু খুঁজে বের করে ফেলতে পারি আমরা আমাদের সদিচ্ছা থাকে। এবং ব্যক্তিগতভাবে আমরা যারা তরুণ যারা আমরা রয়েছি, বাংলাদেশের তরুণ নাগরিক, তরুণ জনগণ, আমরা কিন্তু সবাই চাই যে অন্তত আমাদের দেশের যে অর্থনীতি আছে এই অর্থনীতিটা খুব কম সময়ের মধ্যে এমন একটি সমৃদ্ধশালী অর্থনীতি হোক যেন আমাদের অন্যের উপরে ডিপেন্ডেন্ট না হতে হয়। এই বিষয়ের সাথে যেন আমরা সবাই ধর্ম, বর্ণ, রাজনীতি সবকিছু ভুলে গিয়ে একাকার হয়ে যেন আমরা দেশের স্বার্থে, দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে, বেকার সমস্যা দূর করার জন্য যেন আমরা সবাই কাজ করতে পারি। এবং ভয়েস অফ হিউম্যানিটি অ্যান্ড জাস্টিস আপনারা জানেন সবসময় মানবতার পক্ষে কথা বলে, ন্যায়ের পক্ষে কথা বলে, সত্যের পক্ষে কথা বলে। আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন আপনাদের সবাইকে আবারও ভয়েস অফ হিউম্যানিটি অ্যান্ড জাস্টিসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবং আমাদের আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দ, আলোচকবৃন্দ যারা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, আপনারা
কষ্ট করে আপনাদের সময় আমাদেরকে দিয়েছেন, এই জন্য আপনাদের প্রতি আবার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি। সবাইকে আবারও স্বাগত জানিয়ে আমরা আমাদের আজকের আলোচনা এখানে শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য ধন্যবাদ। দশের জন্য আমরা আলোচনা নিয়ে আসবেন। আমরা ইনশাআল্লাহ সবাই চেষ্টা করবো দেশকে উন্নত করার জন্য, জাতিকে উন্নত করার জন্য, নিজেকে উন্নত করার জন্য। ধন্যবাদ। একটি সুন্দর পৃথিবীর জন্য সবাই এগিয়ে আসবো। ধন্যবাদ। ধন্যবাদ সবাই।